কি অবস্থা? সবাই কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি স্যার। পার্টিসিপেন্ট অনেক হয়ে গেছে, আমরা আর অপেক্ষা না করি, যারা পরে আসবে পরে রেকর্ডিংটা দেখে নিবে, আমরা ক্লাস স্টার্ট করে দিই। ঠিক আছে? সো আজকের ক্লাসে ওকে স্যার। যতটুকু যতটুকু আমার মনে আছে, রেকর্ডিংটা চালু করছি কিনা দেখি। হ্যাঁ, জি, আমার যতটুকু মনে আছে গত ক্লাসে একটা বাড়ির কাজ দিয়েছিলাম। সেই বাড়ির কাজটা কি আপনারা সবাই করছেন? জি স্যার, করছি। আচ্ছা, অনেকেই করছেন, খুবই ভালো কাজ। ওকে, এখন যারা করছেন মানে সম্পূর্ণ করতে পারছেন এরকম কেউ আছেন? হুবহু করতে পারছেন এরকম? হুবহু করছেন। এখন দেখেন, বাড়ির কাজ দিয়েছি, এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য। অনেকে রিকোয়েস্ট করবে যে আমার বাড়ির কাজটা একটু দেখেন, আমারটা কতটুকু হয়েছে দেখেন। এগুলো দেখলে দেখার আসলে সময় বা সুযোগ হবে না। এগুলো দেখতে গেলে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং যেটা আমি করি, আপনারা যেটা করেছেন খুবই, এখানে যারা প্রফেশনাল আছেন তারাও যদি দুইটা কাজ ভালোভাবে করতে চান, 1 ঘন্টা প্লাস আপনাদের সময় লেগে যাবে। দুইটা কাজ করতে গেলে 1 ঘন্টা বা 2 ঘন্টা মতো সময় আপনাদের লেগে যাবে। আর যারা করতে পারেন তাদের তো প্রশ্নই আসে না। তো তার চেয়ে বরং এইটা না দেখে আমি কিভাবে করে এই কাজগুলা, এক একটা সিভি 10 মিনিট 20 মিনিটে কিভাবে কাজগুলো সিভি গুলা করা যায়, এবং এর চেয়ে মডার্ন মডার্ন স্মার্ট স্মার্ট সিভি কিভাবে 10 মিনিট 20 মিনিটে করা যায়, সেই টেকনিক গুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা মিলাই নিয়ে। ঠিক আছে? হয়তো এমন অনেকেই আছে তারা কষ্ট করে করেছেন, কিন্তু যেভাবে করছেন এটা এটা না করলে আমার দেখানো টেকনিক দিয়ে আমি যেভাবে করবো সেই টেকনিকে করলে হয়তো আপনার যে 1 ঘন্টা সময় লাগছে সেটা হয়তো আপনি 10 মিনিট বা 15 মিনিটে করে ফেলতে পারবেন। তো এই জন্য কারো সিভি আমি দেখবো না। তার মানে এই না যে বাড়ির কাজ আমি আজকে দেখতেছি না, পরবর্তী বাড়ির কাজগুলো দেখবো না, ব্যাপারটা এমন না। বাড়ির কাজগুলো করবেন, অ্যাটলিস্ট নিজেদের প্র্যাকটিসের জন্য হলো করবেন। আমি আপনাদেরকে বাড়ির কাজ দিয়েছি, এটা স্কুল কলেজ ইউনিভার্সিটি না যে আপনাদের বাড়ির কাজ দিছি না। বাড়ির কাজ না করলে আমি আপনার আমার ভালো অ্যাটেনশনে আসবেন না। ভালো অ্যাটেনশনে না আসলে আমার হাতে যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলো আমি আপনাদেরকে দিব না, বা পাস করবেন না। এই ব্যাপারগুলো এরকম না। এইখানে বাড়ির কাজগুলো প্র্যাকটিস করা মানে হচ্ছে কি, আপনার নিজেকে নিজের সময় দেওয়া, নিজের স্কিলটাকে নিজে শান দেওয়া, নিজের স্কিলটাকে নিজে ডেভেলপ করার জন্য প্র্যাকটিস করা। তো আপনাদেরকে গত ক্লাসে আমি খুব কড়া করে একটা কথা বলেছি, যারা বাড়ির কাজ জমা দিবেন না তারা ক্লাসে জয়েন করবেন না। এই এই প্র্যাকটিসটা, এই ব্যাড প্র্যাকটিসটা, এইভাবে কথা বলাটা আমি শুরু করছি মনে হয় আমার তো প্রায় 20 বাইশ নাকি 30 বাইশের পরে আমি এই কথাটা বলা শুরু করছি। কারণ দেখা যাচ্ছে যে যাদেরকে এইভাবে কড়া করে না বলে না, দেখা যাচ্ছে যে পরে দুজনেই বাড়ির কাজ করে জমা দেয় না, বলে প্রফেশনাল একটা কোর্সে আসছি, এখানে তো টাকা দিয়ে ভর্তি হয়েছি, না করলে আমাকে কে কি বলবে, এরকম একটা ভাইব নিয়ে অনেকে কাজটা করে না। তো আমার উদ্দেশ্য আপনাদেরকে হার্ড করা না, যে বাড়ির কাজ না করলে ক্লাসে জয়েন করবেন না, কথাটা শুনতে খারাপ লাগতেছে, একটু হার্ড হয়ে যাচ্ছে। আমার উদ্দেশ্য আপনাদেরকে হার্ড করা না, আমার উদ্দেশ্য ছিল একটাই, যে আপনারা বাড়ির কাজটা করেন, করতে গিয়ে অ্যাটলিস্ট প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে গিয়ে যেখানে যেখানে প্রবলেম ফেস করবেন সেটা যাতে আজকে শিখে নিতে পারেন। এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। কেউ যদি মনে করেন এটা আমি হার্ড করে কথা বলছি, এটা ভুল ধারণা হবে, এরপরও ভুল ধারণা নিয়ে যদি থাকতে চান, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এর চেয়ে বেশি কিছু বলার আমার নাই। আমার একটাই উদ্দেশ্য ছিল, বাড়ির কাজ দেওয়া মানে আপনারা প্র্যাকটিস করা, প্র্যাকটিস করা মানে যে কোর্সটাতে স্কিলটা ডেভেলপ করতে আসছেন সেটা ডেভেলপ হবে। স্যার দেখাইছে, এটা তো খুব সহজ, আমি করতে গেলেই পারবো, কিন্তু করতে গেলে যে কত রকম প্রবলেম হয় সেটা করতে না বসলে বোঝা যায় না। এটা আমিও যখন একদিন একটা সময় শিখতেছিলাম তখন আমার কাছে এরকম মনে হয়েছে। কাজ শিখছি, কাজ দেখাইছে, শিখছি, সেটা নিজে প্র্যাকটিস করছি, কিন্তু মাঝখানে অনেকদিন না করার কারণে পরে যেদিন আমাকে অবশ্যই সিরিয়াসলি করতে হচ্ছে, আমার হাতে সময় নেই, তখন গিয়ে আটকে গেছি। প্র্যাকটিসে করছি তো, মানে মাঝখানে যে গ্যাপটা ছিল তখন গিয়ে ভুলে গেছে। এরকম শত 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 সময় হয়। এই জন্য প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট একটা কথা আছে। নিজেকে পারফেক্ট করতে চাইলে যে কোনো কাজে আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া আপনার ইয়া হয়ে যাবে। সেজন্য বলা। তো কেউ ব্যাপারগুলোকে নেগেটিভলি নেবেন না, সিরিয়াসলিও নেবেন না। একটাই উদ্দেশ্য আমার, শিখানো। যাই হোক, আমি আর সময় নষ্ট করবো না, আমি বাড়ির কাজ দুইটা দেখাবো, কিভাবে করতে হয় সেটা দেখাবো। এরপর আপনাদের অনেকের মেসেঞ্জার গ্রুপে অনেক প্রশ্ন দেখলাম যে র্যাপিড ওয়ার্কার্স নিয়ে, সেই বিষয়ে কিছু কথাবার্তা বলবো। তারপর আজকে বলেছিলাম যে পেপ্যাল অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, কিভাবে বাংলাদেশ থেকে কিভাবে করবে, পেপ্যাল বাংলাদেশে আদৌ সাপোর্ট সাপোর্ট করে কিনা, এবং করলে এটা পাওয়ার উপায় কি, এই সমস্ত পেপাল রিলেটেড সমস্ত এ টু জেড খুঁটিনাটি ব্যাপার সমস্ত কিছু আজকে আলোচনা করব। তো তার আগে আমরা বাড়ির কাজ দুইটা কিভাবে করতে হবে সেটা একটু দেখাইনি। আমি স্ক্রিনটা শেয়ার করে ফেলতেছি। যদি আপনারা স্ক্রিন ভালোভাবে দেখেন, যে কোনো একজন বা দুইজন মেসেজে একটু ইয়েস লিখবেন, যে দেখা যাচ্ছে। ইয়েস লিখলে আমি বুঝতে পারবো আমাকে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন।
জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। মাইকগুলো আবার নিজের থেকে মিউট করে রাখবেন, কোনো ধরনের নয়েজ যাতে না আসে। ক্লাসের শেষে প্রশ্ন করবেন, আর কোনো মাঝখানে কোনো প্রশ্ন করবেন না। আচ্ছা, বাড়ির কাজ ছিল হচ্ছে কি এটা এবং ওইটা, এটা ঠিক আছে। আমি এখন দুইটা সিভি কিভাবে করতে হয় সেটা দেখাবো। তাহলে এই সিভি গুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করার কথা। মাইক্রোসফট ওয়ার্ডের কথা অনেকে বলবে যে এই সিভি গুলো ক্যানভাতে খুব সহজে করা যায়, 10 মিনিট 20 মিনিটে করা যায়, আরো প্রিমিয়াম ডিজাইন করা যায়, ফটোশপে আরো ভালো ডিজাইন করা যায়, বেশি সময় লাগে না। কিন্তু এই কাজগুলো আমি মাইক্রোসফট ওয়ার্ডে করানোর কারণ কি? মাইক্রোসফট ওয়ার্ডে করানোর কারণ হচ্ছে যে আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ড এটা এমন একটা প্রোগ্রাম, আমি যদি আপনারা যদি চান আমি 3 মাস, সপ্তাহে 3 দিন ক্লাস, 1 ঘন্টা করে ক্লাস, আমি 3 মাস ক্লাস করাইতে পারবো, লিটারালি 3 মাস ক্লাস করাইলেও। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি কলটা একটু পিক করি, আপনার একটু লাইন থাকবে। হ্যালো। জি জি। সো যেটা বলছিলাম যে এটা মাইক্রোসফট ওয়ার্ডে করানোর কারণটা কি? মাইক্রোসফট ওয়ার্ডে করানোর একটাই কারণ, সেটা হচ্ছে যে প্রথমত বায়াররা যে সিভি গুলো চায় আমাদের কাছ থেকে, কিছু কিছু বায়ার আছে, কিছু কিছু বায়ার আছে হচ্ছে কি আপনি আপনার কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটি পাইলেই হয়েছে, ঠিক আছে। আবার কিছু কিছু বায়ার একটু ইয়া টাইপের স্যাঁচরা টাইপের হয়, সেটা হচ্ছে কি তারা একবার সিভি বানায় নিবে, সেটা সারা জীবন ব্যবহার করবে। এরকম অনেক বায়ার আছে। যেমন আমি ব্যক্তিগতভাবে নিজে যখন আমার আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, যেমন মনে করেন আমি কোনো একটা কম্পিউটার দোকানে একটা কাজ করছি, এটা সিভি হোক, এটা কোনো অ্যাপ্লিকেশন হোক, এটা কোনো আমার রেগুলার লাগে এরকম কোনো কাজ হোক, যদি আমি কোনো কম্পিউটার দোকানে কাজ করি, সেটা কি করি, বলে যে এটা আমার নামে সেভ করে রাখেন, আমি 1 মাস পরে 2 মাস পরে বা আমার যখন প্রয়োজন হবে আমি ওইটা ওপেন করে হালকা মডিফাই করে এডিট করে কাস্টমাইজ করে আমি আমার প্রয়োজনে ব্যবহার করবো। তাহলে আমার নামে করে রাখলে আমাকে বারবার কাজটা নতুন করে করতে হচ্ছে না। তো বাইরের কিছু কিছু বায়ারও এরকম আছে, যাদের টাকা পয়সার ইয়া থাকে, সেভ করার ব্যাপার স্যাপার থাকে, যারা একটু এই যে আমি যেভাবে চিন্তা করছি ওইভাবে চিন্তা করে, যদি সত্যি কথা বলি যে বাইরের বায়ার হিসেবে যদি একটু স্যাসরা টাইপের হয়, তারা কি করে যে তারা চায় হচ্ছে যে সফট কপি নিতে। মনে করেন একটা সিভি আপনি বানাই দিচ্ছেন, সে যদি এটা সফট কপি পায়, তাহলে পরবর্তীবার তার যখন এটা আবার একটু মোটিভেশন দরকার হবে, মনে করেন একটা কাজ সে, একটা চাকরি সে 1 বছর 2 বছর করছে, সে এটা সুইচ করে পরবর্তী আরেকটা কাজের জন্য অ্যাপ্লাই করতেছে, সে যে 1-1.5 বছরের কাজ করছে এটার এক্সপিরিয়েন্স সেখানে অ্যাড করতে হবে না, সে যাতে এটা নিজে নিজে অ্যাড করতে পারে সেজন্য সে সফট কপিটা চায়। এখন আপনি ফটোশপ দিয়ে করে দিলে, ইলাস্ট্রেটর দিয়ে করে দিলে, ক্যানভা দিয়ে করে দিলে, সেটা তো সফট কপি আপনি দিতে পারবেন না এবং সেটা এডিটেবল হবে না। তো সেজন্য তারা মাইক্রোসফট ওয়ার্ডে চায়, একটা উদ্দেশ্য। দ্বিতীয় সবচেয়ে ইন্টারেস্টিং ইয়া যেটা মানে কারণ যেটা, সেটা হচ্ছে কি, আমার ওই যে বললাম আমার 1 মাস হলেও আমি, মানে 1 মাসে যদি আমি রেগুলার ক্লাস নিই, সপ্তাহে 3 দিন করে 1 ঘন্টা করে ক্লাস নিই, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখানো শেষ করতে পারবো না, এত কাজ আছে। তো আমি এই সিভিটা করানোর পিছনে আরেকটা মেইন উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এই সিভিটা যদি আমি এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করাই, মাইক্রোসফট ওয়ার্ডের সব কাজে শিখা শেষ। তো প্র্যাকটিক্যাল কাজ করাচ্ছি এই জন্য, আশা করি বুঝাতে পেরেছি। সো যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হবে, আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। ওপেন করার পরে একটা ব্যাপার আজকে থেকে আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে যখন কোনো ডিজাইন আপনাকে করতে হবে, যখন কোনো ডিজাইন আপনাকে করতে হবে, তো সেই ডিজাইনটা যদি যে ডিজাইনটা আপনাকে করতে হবে, সেরকম কোনো ডিজাইন যদি আপনাকে স্যাম্পল হিসেবে কেউ পাঠায়, সেটা আপনি ডিজাইন করার সময় পাশাপাশি রাখার চেষ্টা করবেন। কার মাইক থেকে নয়েজ আসতেছে, মাইকটা মিউট করে রাখবেন। পিন্টু চাকমা, ক্লাসে জয়েন করার সাথে সাথে মাইক অফ করে রাখবেন। আচ্ছা, সো যখন কোনো ডিজাইন আপনাদেরকে করতে বলবে, সবসময় মাথায় রাখবেন যে ডিজাইনটা যাতে পাশাপাশি রেখে কাজ করতে পারেন। তাহলে হবে কি, আপনি পাশাপাশি রাখলে কম্পারিজন কম্পেয়ার করতে আপনার জন্য ইজি হয়ে যাবে। কিন্তু আপনি এক সিভিটা রাখছেন এইখানে, আপনি আপনার ওয়ার্ডে কাজ করবেন, এখান থেকে একবার দেখে আসবেন, ওখান থেকে একবার দেখবেন, এরকম হলে ব্যাপারটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে এবং সেটার অ্যাকুরেসি মেনটেন করতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে, কম্পেয়ার করতে কষ্ট হয়ে যাবে। সেজন্য পাশাপাশি রাখবেন। এটা ইলাস্ট্রেটরের কাজ করলেও রাখবেন, ফটোশপে কাজ করলেও রাখবেন, ক্যানভাতে কাজ করলেন, যেখানেই করেন ওয়ার্ডে কাজ করেন সেখানেও পাশাপাশি রাখবেন। এখন পাশাপাশি রাখার সুযোগটা কি? আমি যে ফাইলটা আপনাদের সাথে শেয়ার করেছি, এটা হচ্ছে কি একটা ওয়ার্ড, মানে সরি, ইমেজ ফাইল, ছবির ফাইল। সেটা আমি পাশাপাশি কিভাবে রাখবো, সেটা রাখার জন্য প্রথমত আপনাকে যেটা কাজ করতে হবে, আমি এখানে 2টা সিভি বানাবো, আমি কাজ দিয়েছি 2টা, তাহলে টোটাল 4 পেজ না, আমি এটাকে 4 পেজ করে ফেলবো। তো 4 পেজ করার জন্য আপনাকে এখানে কি করতে হবে, এন্টার দিয়ে দিয়ে নিচের দিকে গিয়ে পেজ বানাতে হবে। এত এন্টার দেওয়ার সুযোগ নেই, আমরা এখানে ইনসার্টে গিয়ে পেজ ব্রেক দিব। দেখেন পেজ ব্রেক দিচ্ছি, একটা পেজ হয়ে গেছে, আরেকবার দিব, একটা পেজ হয়ে গেছে। দেখেন এখানে টোটাল 3টা পেজ হয়ে গেছে।
দেখেন 3টা পেজ, ঠিক আছে। এবং এটা শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল এন্টার, পেজ ব্রেকের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন্টার। আমি যতবার কন্ট্রোল এন্টার বাটন চাপ দেবো ততবার আমার করতে হবে। দেখেন দেখেন 25টা পেজ হয়ে গেছে, আমি এখানে প্রায় 23 বার নাকি কতবার কন্ট্রোল এন্টার দিয়েছি, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি এটাকে আন্ডু দিয়ে কমাই ফেলে এবার আমি রাখবো শুধুমাত্র 4টা, ঠিক আছে, 4টা রাখছি। এবার আমি এটাকে 2টা পেজকে পাশাপাশি রাখতেছি, দেখে দেখে কাজ করতে পারি মতো এটার মতো। অনেকে বলবেন যে 2টা পেজ পাশাপাশি কিভাবে করছি। আমি যখন জুম করি পুরো এক পেজ বড় হয়ে এখানে আসতেছে, আবার যখন জুম আউট করে ফেলি তখন দেখেন ছোট হয়ে হয়ে আসছে। তো এখানে যদি দেখেন অনেকগুলো পেজ একটা পেজে চলে আসতেছে, ঠিক আছে। তো তারপরও যতই জুম করেন না কেন 2টা পেজ যদি পাশাপাশি অনেকের হবে না, সেক্ষেত্রে এখানে ভিউতে আসবেন, ভিউতে এসে দেখেন 2 পেজ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে 2টা পেজ হয়ে যাবে, বুঝতে পারছেন? এবার একটু আপনি আপনার মতো করে স্ক্রিনে ফিট হয় মতো করে একটু করে বড় করবেন। বড়টা কিভাবে করতেছি, কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইলেরটা উপরের দিকে ঘোরালে জুম হবে, নিচের দিকে নামাইলে জুম আউট হবে, ঠিক আছে। এভাবে করবেন। তো আমি পাশাপাশি 2টা সিভিকে পাশাপাশি রাখতেছি, এই পেজে একটা সিভি রাখবো, এই পেজে একটা সিভি রাখবো। তো আমি প্রথমে প্রথম সিভিটা নিয়ে আসতেছি। এখানে সিভি আমার সিস্টেমটা কি, ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারবেন। আমি ফোল্ডারে গিয়েছি, এখান থেকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে ছেড়ে দিলেও হবে, অথবা আপনি এখান থেকে ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে এখান থেকেও ব্রাউজ করে দিতে পারবেন, দেখেন, ঠিক আছে। এখান থেকে ব্রাউজ করে দিতে যেভাবে আনবেন। আনার পরে এই ছবিটাকে আপনি ইচ্ছে মতো মুভমেন্ট করার জন্য কি বলছিলাম, এখানে র‍্যাপ টেক্সটে গিয়ে এটাকে যে কোনো একটা অপশন করে দিলাম, আমি থ্রো করে দিলাম, থ্রো করে দেওয়ার পর দেখেন আমি এটাকে এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় নিয়ে আসার পর আমি এটাকে ফুল পেজ করে দেবো, এই কর্নারটাকে ধরে চেপে ধরে ফুল পেজ করে ফেলতেছি, ঠিক আছে। এই পাশটা একটু চেক করে দেবো। এবার আমি এটাকে দেখে দেখে এই পাশে আমি এই পুরো সিভিটা ড্র করবো এখন, ঠিক আছে। এখানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং যেটা আমার কাছে মনে হয়, প্রত্যেকটা বেসে আমাকে যেটাই বলে সেটা হচ্ছে কি এই শেপ গুলা ড্র করা, শেপের ভিতরে লেখা। তো এই শেপটা নাই, দেখেন এই শেপটা যখন আমরা ইনসার্ট শেপে গিয়ে যখন এখানে ক্লিক করব, এখানে এই শেপটা খুঁজে পাওয়া যাবে না। অনেকে এই শেপটাকে এটার মতো করে ব্যবহার করতে চাইবে, যেমন দেখেন আমি এটার মতো করে এখানে একটা ড্র করেছি। এবার আমি যদি এটার উপরে নিয়ে যাই, দেখেন তো এটা হয়েছে। এটা যদি আবার এদিকটা আমি রোটেট করি, দেখেন আমি মনে করি রোটেট করলাম, হয়েছে? কোনোভাবে হয়েছে? হয় নাই। তো এই শেপটা ড্র করাটাই অনেকের কাছে চ্যালেঞ্জ। তো এই শেপটা 3 ভাবে করা যায়, 3 ভাবে করা যায়। আমি একটু কঠিন মেথডটা দেখাই, তারপর সহজগুলো দেখাবো। নাকি শুধু সহজটা করে সময় নষ্ট করবো না, কি বলেন? সহজটা করে দেখাই দিই, পর সময় নষ্ট করতেছি না। 3টা মেথডে করা যায়। আচ্ছা একটু করি, সময় একটু নষ্ট করলেও শেখাটা জরুরি। কঠিন মেথডটা দেখেন কিরকম, কঠিন মেথড দেখেন কিরকম। আমি প্রথমে এই শেপটা আমি ড্র করবো। কঠিন মেথডটা হচ্ছে কি, আমি শেপে গেলাম, শেপে যাওয়ার পরে আমি প্রথমে একটা চতুর্ভুজ দিলাম, চতুর্ভুজটা এটার সমান করে আমি একটা চতুর্ভুজ ড্র করবো, দেখেন সমান। এটা আমি এটার উপরে ড্র করতে পারি, অথবা আমি এখানে আলাদা করে ড্র করতে পারি। আমি এটাকে এই পেজে নিয়ে আসছি, ঠিক আছে। এখন বলতে পারেন যে চতুর্ভুজ, এটা আপনি তো সমান্তরাল চতুর্ভুজ দিয়েছেন, এটা তো কোনাকুনি চতুর্ভুজ। কোনাকুনি চতুর্ভুজটা আমি কিভাবে করবো? এই কোনাকুনি চতুর্ভুজটা করা যায় এখানে শেপে গিয়ে আবার ইনসার্টে যাবো, শেপে গিয়ে দেখেন এখানে 2টা ত্রিভুজ আছে। ত্রিভুজকে ইংলিশে কি বলে? ট্রায়াঙ্গেল বলে, ঠিক আছে। আমরা দেখেন একটা রাইট ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে কি আইসোলেটস ট্রায়াঙ্গেল। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে এই ট্রায়াঙ্গেলটা নিব। ট্রান্সলেশনই করতে পারলাম না, কি লিখছে এটা। যাই হোক দেখেন আমি এখন এই শেপটা এখানে ড্র করবো। দেখেন উপরের যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা চাইলে আমি এটার উপর ম্যাপ নিয়ে ড্র করতে পারি। দেখেন এই কর্নারটা চেপে ধরে অথবা এই কর্নারটা চেপে ধরে দেখেন আমি উপরের দিকে গেলাম, এতটুকু পর্যন্ত গেলাম, ঠিক আছে। এই শেপটাকে আমি এখানে নিয়ে আসছি, তারপর আমি এটা এখানে লাগাই দিচ্ছি। দেখেন এই শেপটাকে আমি এখানে লাগাই মানে জয়েন করে দিচ্ছি, দেখেন, ঠিক আছে। এখন অনেকে বলতে পারেন যে এই শেপটা তো কোণারটা তো এদিকে, আমি এদিকে কেন করছি? এটার অ্যান্সারও দিচ্ছি। এটার মতো আমি আরেকটা কপি করব। শেপ কিভাবে কপি করতে হয়, শেপটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল চেপে ধরে এইদিকে ড্র্যাগ করবেন, আরেকটা হয়ে যাবে। আমি এটাকে নিচের দিকে দিচ্ছি, দেখুন। তাহলে আবার বলতে পারেন তো আমার এই শেপের কর্নারটা এদিকে এদিকে কেন হয়েছে? এটাকে চেপে ধরবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখেন রোটেট অপশন আছে। রোটেট রাইট করলেন, রাইট 90 ডিগ্রি করলে এরকম, লেফট 90 ডিগ্রি করলে এরকম, ফ্লিপ ভার্টিক্যাল করলে এরকম, ফ্লিপ হরাইজন্টাল করে দেখেন এই পাশের মতো হয়ে গেছে কিনা, দেখেন, ঠিক আছে। এবার এটাকে সেম অবস্থা রোটেটে গিয়ে এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করে দিলে হয়ে গেছে। এবার দেখেন এটার মতো হয়েছে কিনা শেপটা। এবার এগুলাকে যখন সিলেক্ট করবেন, এখানে দেখেন মাঝখানে একটা দাগ দেখা যাচ্ছে না, তিনটাকে একসাথে সিলেক্ট করে এখানে শেপ, সরি শেপে না, আউটলাইনে গিয়ে এটাকে নো আউটলাইন করে দিলে দেখেন
ইয়াটা মাঝখানে লাইনগুলো চলে গেছে। তাহলে বুঝতে পারছেন এই শেপের মতো আমারটা হয়ে গেছে। এটা ছিল কঠিন মেথড। এবার সহজ মেথড গুলো দেখাই। সহজ মেথড কি, যখন কোনো কারণে আপনার যে শেপটা আপনি ড্র করতে যাচ্ছেন এখানে শেপটা নাই, হঠাৎ খোঁজাখুঁজি করছেন লাইন বাই লাইন প্রত্যেকটা খোঁজাখুঁজি করছেন, দেখা যাচ্ছে যে শেপটা নাই, তখন শেপ না থাকলে আমরা কিভাবে করব, প্রত্যেকে বানাবো। তখন দেখেন এখানে একটা অপশন আছে ফ্রি ফর্ম। ফ্রি ফর্ম মানে হচ্ছে কি এই ফ্রি ফর্ম দিয়ে যা খুশি তা বানানো যায়। এটাকে সিলেক্ট করলাম, দেখেন আমি আবার শেপে গেলাম, ফ্রি ফর্মটা সিলেক্ট করলাম, দেখেন যা খুশি তা আমি বানাচ্ছি। এরকম কোনো শেপ এখানে নাই। যেখান থেকে শুরু করছিলাম কাজ ড্র করার পরে সেখানে যখন আমি ক্লিক করে দিব, দেখেন এরকম একটা শেপ হয়ে গেছে। এই শেপটা কি এখানে কোথাও আছে? আপনি যদি এরকম কোনো শেপ ড্র করতে তাহলে কি এখানে কোথাও খুঁজে পাবেন? তাহলে আমি ফ্রি ফর্ম দিয়ে ইচ্ছে মতো বানাচ্ছি। তো ফ্রি ফর্ম যদি আমি এই আহ, উম, ওগান্ডার মানচিত্রের মতো যদি আমি ড্র করে ফেলতে পারি, তাহলে ফ্রি ফর্ম দিয়ে কি এই সোজা জিনিসটা আমি ড্র করতে পারবো না? দেখেন খুবই সিম্পল। এই ফ্রি ফর্ম সিলেক্ট করছি আমি, এই শেপটার নিচের কর্নারটা সিলেক্ট করছি, দেখুন নিচের কর্নারটা সিলেক্ট করেছি, এখান থেকে সোজা আবার এই কর্নারটা সিলেক্ট করেছি, আবার এই কর্নারিং করে এই কর্নারটা সিলেক্ট করছি, এটা সোজা আবার এই কর্নারটা সিলেক্ট করছি, যেখান থেকে শুরু করছিলাম সেই পয়েন্টটা আমি সেট করে দিয়েছি। দেখেন আমার একটা শেপ হয়ে গেছে। ইজি না? একেবারে সিম্পল না? সিম্পল। এবার আরো একটা সিম্পল আছে, সেটা দেখেন কিভাবে। ইনসার্টে গেলাম, শেপে গেলাম, আমি একটা চতুর্ভুজ নিলাম। এটা তো না, চতুর্ভুজ ইনসার্ট, এই যে এটা নিলাম, একটা চতুর্ভুজ আমি ড্র করলাম, ঠিক আছে? অথবা আমি এটার উপর ড্র করি, এই যে এটার উপর ড্র করলাম, ঠিক আছে? এবার দেখেন এখানে একটা অপশন আছে এডিট শেপ, অথবা শেপে এখানে গিয়ে এই শেপের উপর রাইট বাটন ক্লিক করলে এই অপশনটা আসবে, দেখেন এডিট শেপ, এডিট পয়েন্টস, ঠিক আছে? আবার এটার উপর ডাবল ক্লিক করে দেখবেন এখানে অপশন আছে, আমি এডিট শেপে ক্লিক করলাম, দেখেন এডিট পয়েন্টস। এবার দেখেন এই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। এই পয়েন্টস গুলাকে এটাকে চেপে ধরে, দেখেন আমি উপরে কর্নারে তুলে দিলাম, এই এই পয়েন্টটাকে চেপে ধরে নিচের দিকে এই পয়েন্টটা তুমি আসলাম, দেখেন তো হয়ে গেছে কিনা বরাবর, হুবহু এটার মতো একটা শেপ হয়ে গেছে। আমি আশা করি বুঝাতে পেরেছি। এই শেপটা যদি হয়ে যায়, এবার দেখেন এই শেপের নিচে একটা শেড আছে না, ছায়ার মতো আরেকটা এটা আছে না, এটা কিভাবে ড্র করবো? এটা খুবই সিম্পল, এটা ড্র করার সিস্টেমটা দেখাই। এই এখান থেকে ত্রিভুজটা নিব, এই ত্রিভুজটা আমি এখান থেকে সিলেক্ট করে, সরি আমার সিলেকশনটা সঠিক জায়গায় হয় নাই। সঠিক জায়গায় সিলেকশনটা হয় না, আমি আবার এই ত্রিভুজে আসবো, ত্রিভুজে এসে এই কর্নারটাকে সিলেক্ট করবেন, বরাবর ক্লিক করবেন, দেখেন এটার মতো করে আমি একটা শেপ আমি ড্র করে ফেলছি। এটাকে আমি রোটেট করে ফেলবো, দেখছেন বরাবর এটার মতো হয়ে গেছে, হুবহু এটার মতো হয়ে গেছে। এখন যেটা করব, কালারটা তো ম্যাচ করে না, আমি এটা এদিকে রেখে দিই, এই কালারটা তো ম্যাচ করাতে পারি নাই, এটা কালারটা সিলেক্ট করতে হবে না? কালার বানানোর জন্য আমরা শেপে যাব, শেপে যাওয়ার পরে এখানে যে কালারটা আছে সেই কালারটা এখানে কোথাও নাই, আমাদেরকে মোর ফিল কালারে কি কালার বানাতে হবে। তো এখানে যে স্ট্যান্ডার্ড দেখেন, এখানে ধারে কাছে কোনো কালার নাই, কোন কালারটা আমার এটার সাথে মতো হবে, কোনো কালার নাই, দেখতে পাচ্ছেন না? তাহলে আমাকে কালার বানাইতে হবে, এই কাস্টম কালারটা আমি এখানে বানাচ্ছি, এখন কিভাবে বানাবো দেখুন, ঠিক আছে? দেখেন আমি কিভাবে বানাচ্ছি, দেখেন এই যে কালারটা দেখাচ্ছে না, এটা অনেকটার মতো হয়ে গেছে, ওকে ক্লিক করলে দেখবেন যে এটার মতো হয়ে গেছে না, প্রায় 98% হয়ে গেছে। থাক, একটুকু থাকুক, আমি আর সময় নষ্ট করবো না। একটুকুর মধ্যে দেখেন আপনারা সময় নিয়ে হুবহু বানাতে পারবেন, হুবহু বানাতে পারবেন। এবার দেখেন এই শেপটা আমি এই শেপটার উপর বসে দিলাম, বসে দেওয়ার পরে এবার এটার কালারটা এটাকে একটু করে বড় করে দিব, দেখেন এটা হচ্ছে একটু করে বড় করে দিয়েছি, দেখেন ঠিক আছে? বড় করে দেওয়ার পরে ফিল কালারে গিয়ে মোর ফিল কালারে যাবো, জাস্ট এটাকে একটু উপরে হাইলাইট করে দিব, দেখেন কালার করে দিয়েছি, দেখা যাচ্ছে না? দেখেন এটা এখন উপরে উপরে থেকে গেছে না, এটাকে যখন আমি স্যান্ড টু ব্যাক নিচের দিকে যখন ফেলা দিব, দেখেন এটা একটা কি হয়ে গেছে, ওটার মতো একটা শেড হয়ে গেছে। বুঝাতে পেরেছি আশা করি আমি। এবার এই উপরের শেপটা আমি ড্র করবো, তো উপরের শেপটা চাইলে আমি এটা এই শেপটাকে আর ওই শেপটা বানিয়ে ফেলতে পারি, এটাকে একটা কপি করলাম, জাস্ট ছোট করে ফেললাম, এটার মতো ছোট করে ফেললাম, দেখেন এটার মতো হয়ে যাচ্ছে, জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম। অথবা আমি হুবহু এটার মতো যদি ড্র করতে চাই সেটা করতে পারবো, শেপে আসলাম, ফ্রি ফর্ম, দেখেন হুবহু এটার মতো বানিয়ে ফেলতেছি। এটা কোনাকুনি হয়ে গেল কেন?
ক্লিক করে গেছে বুঝতে পারি নাই। ফ্রি ফর্মে গেলাম, এটার মতো হয়ে গেছে, আমি এটার উপর বসা দিলাম। বসে দেওয়ার পরে কালার টালার যদি একটু এটার মতো বানাতে চান, একটু 19-20 হবে, চাইলে সময় দিয়ে করলে বানিয়ে ফেলতে পারবেন। আমি কালার সময় দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। এবার দেখেন এখানে উপরে আরেকটা শেপ থেকে গেছে না? অনেকে কি আবার চেষ্টা করছে এই শেপটা ড্র করার জন্য। এই শেপটা ড্র করার উপরের শেপটা দরকারই নেই। আমি এখানে দেখেন শেপটাকে কিভাবে আলাদা করবো, ইনসার্টে যাবো, শেপে যাবো, শেপ থেকে আমি একটা লাইন নিব। আমি এটার উপর একটা লাইন ড্র করবো, দেখেন কোনাকুনি করে একটা লাইন ড্র করেছি এবং লাইনে এখানে এসে লাইনের কালারটা সাদা করে দিয়েছি এবং লাইনের এই লাইনের সাইজটা বড় করেছি। তাই দেখছেন আমার এটার মতো হয়ে গেছে। এবার এই লাইনটা যদি আপনি আরো বড় করতে চান, এটার উপর এই লাইনের গিয়ে ওয়াইটে গিয়ে মোর লাইন সবসময় যাব, এখান থেকে গিয়ে দেখেন এটা 6 পয়েন্ট আছে না, আমি এটাকে আরো বড় করে দিব। দেখেন ওই দেখেন বড় হয়ে যাচ্ছে। তো বড় হয়ে গেলে আমি এটাকে ক্লোজ করে দেবো। দেখেন এটা সেপারেশনটা হয়ে গেছে, ঠিক আছে। এবার আসবো আমরা এই বৃত্ততে, এটা একটু এদিকে বেশি চলে আসছে। দেখেন এবার আসে এই বৃত্ততে। এই বৃত্তটা আমরা কিভাবে নিব, ইনসার্টে যাবো, শেপে যাবো, আমরা একটা বৃত্ত ড্র করবো। এটা সাইজ করে ড্র করতে পারি। এবার আমি এটাকে এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে আসার পর আমি এখান থেকে আউটলাইনটা নো আউটলাইন করে দিচ্ছি। মাঝখানে একটা আমি পিকচার নিবি, পিকচারটা নেওয়ার জন্য শেপ, পিকচার, পিকচারে গিয়ে আমার একটা পিকচার আমি এখানে বসে দিলাম। দেখেন দেখেন বৃত্তের মধ্যে আমার পিকচারটা চলে আসছে, ঠিক আছে। এটা একটু করে ছোট করে দিই। তাহলে আবার দেখেন এখানে যে লেখা কতগুলো আসছে, এই লেখাগুলো কিভাবে দিব? শেপের ভিতর লিখতে হলে আমরা কি দিয়ে লিখতে বলছিলাম? টেক্সট বক্স। আমি এখানে আসলাম, দেখেন এখানে টেক্সট বক্সের টেমপ্লেট দেখা যাচ্ছে। আমি এখানে ড্র টেক্সট বক্সে ক্লিক করবো। এখান থেকে ড্র টেক্সট বক্সে ক্লিক করলাম, দেখেন আমার একটা বক্স চলে আসছে। আমি এটা দিয়ে ট্যাগ বক্স আমি ড্র করে ফেলেছি, ঠিক আছে। এবার এই ট্যাগ বক্সের কারণে সাদা হয়ে আছে না? সাদা হয়ে থাকলে আমি ফিল কালারটা নো ফিল করে দিব। নো ফিল করে দিলাম। তারপর বর্ডার আছে, বর্ডারটা আমি নো আউট আউটলাইন করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন আমি এখানে যা খুশি তা লিখতে পারবো, আমার লেখাগুলো দেখা যাবে। তো আমি এখানে লিখবো, দেখেন ওখানে লিখে আছে, আমার নামটা লিখতেছি আমি। আমি এখানে লিখলাম ডাটা এন্ট্রি ট্রেনার। এরপর দেখেন নিচের দিকে 3টা লাইন আছে, আমি 3টা লাইন হজো করে লিখতেছি। এখানে কি লিখে আছে এটা আমার ম্যাটার না, আমি ডিজাইনটা হচ্ছে ম্যাটার। 3টা লাইন আমি লিখছি, ঠিক আছে। এবার আমি একটু বড় করে দেখাই কি কি করছি, এটাকে কিভাবে এটার মতো করে সাজাবো। সবগুলো লেখাকে সিলেক্ট করছি, এখানে এসে লেখার কালারটা সাদা করে দিব প্রথমত, ঠিক আছে। এবার সবগুলো লেখাকে সিলেক্ট করে এখানে যে স্পেস গুলো আছে সেটা কমাই ফেলবো। স্পেস কমানোর জন্য আমরা এখান থেকে এসে 0 করে দিব। এরপরে যে হিডেন যে একটা স্পেস থাকে সেটা আমরা এখান থেকে এই যে এখানে এখান থেকে করা যায় লাইন স্পেস অপশন, এখান থেকে এসে আমি এটাকে 0 করে দিব, ঠিক আছে। দেখেন এখানে কোনো স্পেস নাই। উপরের দুটো লাইনের পর আমি একটা স্পেস দিব। এরপরে এই উপরের দুটো লাইনকে আমরা সেন্টারে নিয়ে যাব, ঠিক আছে। এগুলোকে বোল্ড করবো, একটু করে বড় করবো এবং এটা বোল্ড না করলে হবে। এই নামটাকে আমরা একটু করে বড় করব এবং এটার ফন্ট ওখানে একটু ডিজাইন করা আছে, সেরকম একটা কোন একটা ফন্ট আমরা এখান থেকে দিয়ে ফেলতে পারি। এক্সাক্ট ওই ফন্টটা খুঁজতে হলে অনেকক্ষণ খোঁজাখুঁজি করা লাগবে। আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করা করতেছি না, যে কোনো একটা ফন্ট আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা তো এটা তো একটা ফন্ট, আমি যে কোনো একটা ফন্ট আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর দেখেন এখানে যে লেখাগুলো আছে সেটার সামনে কি আছে, ওয়াটারমার্ক আছে, ইয়া আছে, কি জানি বলে, সিম্বল আছে, মানে বুলেট আছে আর কি। আমরা বুলেট এটা দিলাম, তাহলে দেখেন আমার ওইটার মতো করে আমার লেখাগুলো এখানে হয়ে গেছে। তো লেখার ফন্ট গুলো আপনারা সময় নিয়ে বাছাই করে করে এখানে যে ফন্ট আছে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। এই লেখাগুলোর মাঝখানে আমি যেখানে যে স্পেস কমাই ফেলছি সেটার স্পেস একটু বেশি আছে, আমি সেই স্পেসটা যদি বাড়াই ফেলছি তাহলে আমরা এখান থেকে 1.5টা করে দিলাম, এখানে একটু স্পেস বেড়ে গেছে, ঠিক আছে। এবার আমরা এই নিচের এটাতে অ্যাবাউট মি অপশনটা লিখবো। তো অ্যাবাউট মি অপশনটা লিখলে দেখেন আমি যখন এখানে লিখতে গেছি আমাকে কি কি করতে হয়েছে, প্রথমে একটা টেক্সট বক্স নিতে হয়েছে। টেক্সট বক্সটার ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল, সেই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে নীল করে ফেলতে হয়েছে। একটা আউটলাইন ছিল সেটাকে আমার নীল করে ফেলতে হয়েছে। এখানে লেখা লিখতে হয়েছে, লেখাগুলোকে ডিজাইন সাজাইতে হয়েছে, মাঝখানে নিয়ে আসতে হয়েছে। তারপর হচ্ছে কি লেখাগুলোর সাইজ যেগুলো বড় ছোট করতে হয়েছে, স্পেস গুলো বড় ছোট অনেক কাজ করতে হয়েছে না। তা আমি যদি নিচে আবার অ্যাবাউট মি এর জন্য যদি আরেকটা টেক্সট বক্স নিই, সেটাকে আমার এটার জন্য যা যা করতে হয়েছে নিচে টেক্সট বক্সের সেম সেম কাজটা করতে হবে না। তো আমরা সেই সেম কাজটা যাতে করতে না হয়, আমি এই টেক্সট বক্সটাকে কপি করব। দেখেন কপি করে আমি এখানে নিয়ে আসছি, তাহলে দেখেন আমার ওই কাজগুলো বেঁচে গেছে।
নতুন করে টেক্সট বক্স ড্র করা, নতুন করে লিখে সমস্ত কাজ বেঁচে গেছে না, সেই সময়টা আমি এখানে এখানে দিব। আমি এখানে দেখেন অ্যাবাউট মি, এখানে আমার নামের জায়গায় আমি এখানে লিখবো অ্যাবাউট মি। একটু করে বড় করে দিলাম। এইখানে লেখাগুলোকে সিলেক্ট করে এখানে যে বুলেট মার্ক আছে সেটা তুলে ফেললাম। এবার এখানে র্যান্ডমলি 3টা বা 4টা লাইন আছে, আমি 3টা বা 4টা লাইন আমি এখানে টাইপ করে ফেলতেছি। ঠিক আছে, লেখাগুলো বড় ছোট সাইজ করে ফেললে হবে। এটা লেখার সাইজটা একটু করে, স্পেসটা আমি একটু করে বাড়াই দিচ্ছি। ঠিক আছে, বেড়ে গেল দেখেন। তাহলে এই বাম পাশের এই কাজ আমার হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস দেখেন থেকে গেছে, সেটা হচ্ছে কি, এই শেপ এবং এই শেপের মাঝখানে ব্ল্যাক একটা শেপ আছে দেখেন, শ্যাডোর মতো করে দেখা যাচ্ছে। এইটা কিভাবে ড্র করবো? খুবই সিম্পল, সেটা আমি এখানের উপর ড্র করে দেখাচ্ছি। দেখেন শেপ নিলাম, ফ্রি ফর্ম নিলাম, দেখেন আমি এটার উপর ড্র করবো এটাকে। বুঝছেন, ড্র করে বলছি, এটাকে আমি এখানে নিয়ে আসবো। একটু নিচে দিতে হবে। নামাই। আবার এটাকে আমি ব্ল্যাক করে ফেলবো দেখেন, পিওর ব্ল্যাক না, একটু করে এটা আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম। ঠিক আছে, আবার বলতে পারেন এটা তো উপরে হয়ে গেছে, আমার এটা তো নিচে, নিচে নিতে হবে। তখন আমি কি করবো দেখেন, এটাকে রাইট বাটন ক্লিক করার পরে, অথবা এখানে দেখেন স্যান্ড ব্যাকওয়ার্ড, একবার ক্লিক করছি, আরো ক্লিক করবো, যতক্ষণ না পর্যন্ত নিচে যাচ্ছে ততক্ষণ আমি ক্লিক করতে থাকবো। দেখেন চলে গেছে, দেখছেন আমার এই শ্যাডোটা হয়ে গেছে। তাহলে আমার বাম পাশের কাজটা হয়ে গেছে না? এবার আমরা ডান পাশে কাজ করবো। ডান পাশে কাজ করতে গেলে এইখানে দেখেন সবগুলো লিখার নিচে দেখেন এখানে 3টা কালার আছে। এই কালারগুলো কিভাবে বানাইছে সেটা একটু করে দেখানোর চেষ্টা করি। ইনসার্টে গেলাম, শেপে গেলাম, আমি ফ্রি ফর্মটা নিলাম। দেখেন এখানে যে শেপটা আছে সেটা আমি ড্র করবো। এই কর্নার থেকে সিলেক্ট করে এই কর্নার, আবার এদিকে একটু কর্নারিং করছে, তারপর সোজা আবার এখানে কর্নারিং চলে আসছে। এটা সঠিক জায়গায় ক্লিক না করলে ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন। এটা সঠিক জায়গায় ক্লিক করছে, হয়ে গেছে। এটার কালারটা আমরা এখান থেকে কমাই দিব, এটা তুলে ফেলছি। ঠিক আছে, দেখেন এরকম একটা এখানে আছে। এরপর দেখেন আরেকটা, আবার এখান থেকে ফ্রি ফর্মটা নিলাম, এখান থেকে ড্র করবো। দেখেন ক্লিক করছি, শেপ আবার নিলাম ফ্রি ফর্ম, সঠিক জায়গায় ক্লিক করে নাই সেজন্য। সঠিক জায়গায় ক্লিক না করলে ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন। দেখছেন আমার হয়ে গেছে। এবার এটাকে আমি এই ফিলটা দিলাম, আউটলাইনটা তুলে দিলাম। জাস্ট এটাকে কি করবো, কালার গ্রেডিংটা একটু করে বাড়াই দিব। দেখুন ওটা হচ্ছে একটু করে ভিন্ন হয়ে যাবে। ঠিক আছে, আবার নিচে আরেকটা আছে না, সেটা নিব, সেটা ড্র করবো। দেখেন সেটা একেবারে সিম্পল, এখান থেকে শুরু করেছি, এখানে শেষ। সেটাকে এখান থেকে কালারটা করে দিলাম, একটু করে ডিফারেন্ট করে দিব। ডিফারেন্টটা বোঝা যাচ্ছে না, মরফুল কালার, আউটলাইনটা তুলে ফেলবো। ঠিক আছে, 3টা দেখেন কালার হয়ে গেছে। এই 3টাকে আমি একসাথে সিলেক্ট করে 3টাকে আমি গ্রুপ করে ফেলবো। এবার 3টা দেখেন একসাথে। আচ্ছা, এরপরে কাজগুলো কি, এই শেপগুলো দিয়ে এখানে লেখাগুলো অ্যাড করা। তো শেপগুলো দিয়ে এখানে লেখা কিভাবে অ্যাড করবো দেখেন, এই শেপটা আমি ড্র করবো, এই শেপটা এখানে আছে, এই শেপটা, এটা হচ্ছে এটা, এটা ড্র করবো। কালার টালার বেশিক্ষণ সময় নিয়ে দেখাবো না, আউটলাইনটা তুলে ফেলবো। এখানে আমি এখন লিখবো, এখানে আমি লিখি অ্যাড বাটন, অ্যাড টেক্সটে ক্লিক করে আমি এখানে এডুকেশন লিখি। দেখেন এটা কিন্তু পাশে যেটা আছে এটার মধ্যে যদি আমি বড় করি, ফন্টটা বড় করে, দেখবেন আমার লিখে কেটে যাচ্ছে, ওটা দেখা যাচ্ছে না। তাহলে এই এতটুকু শেপের মধ্যে আমি বড় করে লিখবো কিভাবে দেখেন, আমি এটাকে বড় করলে আরো অনেক বড় করবো, কিন্তু এত বড় তো করা যাবে না। আমি বড় করবো একটু, একটুকুর মধ্যে আমার লিখেটা, এই এডুকেশন লিখেটা যত বড় আছে তত বড় করে দেখাইতে হবে। তখন আমি কি করবো, তখন আমি এইটার ভিতরে লিখবো না, তখন আমরা কি করবো, ইনসার্টে গিয়ে এখানে দেখেন একটা অপশন আছে ওয়ার্ড আর্ট, এখানে যখন ক্লিক করছে এই ওয়ার্ড আর্ট গুলোতে, ডিজাইন গুলোতে আমি লিখতে পারবো। তো এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমি চুজ করবো, সেখানে আমি এডুকেশন লিখাটাকে সেখানে আমি লিখবো। দেখেন অথবা আমি এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, দেখেন আমি এটাকে, আমি যে এডুকেশন লেখাটা লিখছিলাম সেটাকে আমি কপি করছিলাম, এখানে পেস্ট করে দিয়েছি। লেখার কালারটাকে
সাদা করে দিব। ঠিক আছে, সাইজটাকে আর বড় ছোট করা দরকার নাই, জাস্ট এখন ফন্টটা চেঞ্জ করে দিব। এটা ফন্টটা হচ্ছে কি স্ক্রিপ্ট এমটি বোল্ড, এই ফন্টের নাম। দেখেন হুবহু এটার মতো হয়ে গেছে, লেখাটাকে বোল্ড করে দিয়েছি। এবার আরেকটু বড় করতে হলে করতে হবে। এখন দেখেন তো যত বড়ই করি আমার লেখাটা দেখা যাচ্ছে না, কেটে যাচ্ছে, কাটতেছে না। দেখেন ঠিক আছে, তাহলে আমার এডুকেশন লেখা তখন চলে আসছে। এবার আমি এই এডুকেশন লেখা এবং এই ভিতরে এই শেপটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করে, সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে গেছে, দুইটাকে দেখেন আমি নিচের দিকে নামা করতেছি। কেন নামাচ্ছি? আমার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা বারবার লিখতে না আমার মতো, ডিজাইনটা বারবার করতে না আমার মতো, আমি আবার এদিকে নিচের দিকে নামা যাচ্ছি। তাহলে দেখেন এখানে কি আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখবো। ঠিক আছে, এবার আমি এটাকে সোজা করে সঠিক জায়গায় প্লেসমেন্টটা করবো। তারপরে এখানে এসে দেখেন এখানে আছে স্কিলস। ঠিক আছে, দেখেন আমার হয়ে গেছে, তাহলে আমার বারবার বারবার এটা করতে হলো না। এবার আসি এখানে যে লেখাগুলো আছে এগুলো কিভাবে লিখবো। লেখাগুলো আমি সিম্পলি টেক্সট বক্স দিয়ে লিখবো। নতুন করে একটা টেক্সট বক্স আমি এখানে ড্র করবো। দেখেন টেক্সট বক্স ড্র করেছি, অ্যাজ ইউজুয়াল ভাবে এখানে ফিল কালারটা সাদা আছে, আমি এটাকে নো ফিল করে দিব, আউটলাইনে নো আউটলাইন করে দিব। আবার আমি এখানে লিখবো 2005 থেকে 2010, এন্টার বাটন ক্লিক করে এখানে একটা নাম আছে লরাম ইপসাম। ঠিক আছে, তারপর এখানে দুইটা লাইন আছে, আমি র্যান্ডমলি দুইটা লাইন লিখতেছি। এবার আমি দুইটা লাইনকে ডিজাইন করে এটার মতো করে একটু বড় করে দেখি। এখানে যে স্পেসিং গুলো আছে আমি স্পেসিং গুলো কেটে ফেলবো। দেখেন স্পেস কাটার জন্য আমাকে ইনসার্ট হোমে গিয়ে এখানে লাইন স্পেসিং অপশনে গিয়ে এখান থেকে করা যাবে, অথবা এখানে পেজ লেআউটে এসে দেখেন এখানে যে একটা অপশন আছে এটাকে আমি জিরো করে দিব। দেখেন এখানে করে দেবেন স্পেস দিয়ে, জাস্ট এই লাইনের পরে আমি একটা স্পেস দিব। আবার এটাকে একটু করে বড় করে দিয়ে বোল্ড করে দিব। বাংলাদেশের ক্রিকেট খেলার কি অবস্থা, একটু স্কোরটা দেখি, একটু লাইনে থাকেন, স্কোরটা কি করছে। ও মাই গড, 183 রান 5 উইকেটে। উইকেট কে পাইছে? তানজিম সাকিব 2টা, সাকিব আল হাসান 2টা, রিশাদ হোসেন 2টা, তানজিম সাকিব 2টা, মোস্তাফিজুর রহমান 3 ওভার করে কোনো উইকেট পায় নাই। মোস্তাফিজুর তো ভালো ব্যাট পাইছে। এই ম্যাচ জেতা সম্ভব না বাংলাদেশের পক্ষে। আচ্ছা, সো এটুকু করে ফেলছি না? দেখেন এই জিনিসটা আমি কপি করে এখানে 3 বার আছে, এটা আমাকে যাতে বারবার বারবার কি করতে না হয়, ডিজাইন করতে না হয়, বুঝছেন? তাহলে দেখেন আমি এবার এটা যদি দেখেন, দেখেন এখানে 3 বার আছে না, জাস্ট এবার এটা ছিল 2010, এটাকে এডিট করে ফেলবো আমরা 2010 থেকে 2011। ঠিক আছে, আর বাকি যা যা কথা আছে এখান থেকে এডিট করে বায়ার যেটা বলে সেটা আপনি লিখে দিবেন, বা আপনার সিভি বানালে আপনার সিভি লিখে দিতে পারবেন, সবগুলো এডিট করতে হবে। সেম জিনিসটা দেখেন নিচে আরেকটা এরকম করে লেখা আছে, উপরেরটা এডুকেশন, নিচেরটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো সেম জিনিসটা আমার কাছে বারবার যাতে আবার টেক্সট বক্স নিতে না হয়, টেক্সট বক্সে ফিল কালার চেঞ্জ করতে না হয়, লেখাগুলো ডিজাইন করতে না হয়, সেটা যাতে করতে না হয় আমি কি করবো, এটাকে কপি করে নিয়ে এখানে বসাই দিবে। দেখেন আমি এটাকে একটু নিচে নামাই ফেলি। ঠিক আছে? তাহলে এখানে যা যা এডিট করা দরকার সেগুলো এডিট করে আপনারা কাজ করে ফেলতে পারবেন। স্কিলে এসে আমি এখানে প্রগ্রেস বার গুলো বসাই দিব, স্কিল তার প্রগ্রেস কতটুকু। তো এই প্রগ্রেস গুলো এখানে যে লাইন গুলো দেখা যাচ্ছে কালো কালো, এগুলো কিভাবে করছি, কত সিম্পলি এগুলো করা যায়। দেখেন এই যে এগুলো আমি কিভাবে করছি সেটা দেখেন কিভাবে করি, বড় করে দেখাচ্ছি। আমাকে জয়েন্ট রিকোয়েস্ট দিচ্ছি, জয়েন হতে পারতেছে কিনা। হুম, আচ্ছা দেখেন আমি প্রগ্রেস বাসটা কিভাবে ইনসার্টে গেছি, শেপে যাব, শেপে গিয়ে আমি চতুর্ভুজটা নেবো। দেখেন আমি চতুর্ভুজ লম্বা লম্বা করে একটা চতুর্ভুজ ব্যবহার করছি। ঠিক আছে, এবার দেখেন এটাতে আমি
ফিল কালারটা নো ফিল কালার করেছি, এটা বর্ডারটা আমি কালো করে দিয়েছি। এইটাকে আমি আরেকটা কপি করে নিলাম, দেখুন হয়ে গেছে। কপি যেটা করছি এটার ফিল কালারটা আমি ব্ল্যাক করে দিয়েছি, ঠিক আছে। এবার এটাকে আমি এটার উপর তুলে দিলাম, আবার সোজাসুজি ভাবে তুলে দিয়েছি। এটাকে আমি এইভাবে কমা দিয়েছি। দেখতে পাচ্ছেন যে একটা প্রগ্রেস বার হয়ে গেছে, দেখেন এটার মতো, দেখতে পাচ্ছেন এটার মতো হয়ে গেছে। এটা বড়, এটা ছোট করে করছি। আবার দেখাচ্ছি, অনেকে বুঝতে পারে না। ইনসার্টে গেলাম, শেপে গেলাম, চতুর্ভুজ একটা শেপ নিলাম। আমি এইভাবে একটা শেপ ড্র করছি লম্বা লম্বি ভাবে। এটার ফিল কালারটা আমি ব্ল্যাক করে দিয়েছি, আউটলাইনটা ফিল কালারটা আমি নো ফিল করে দিই প্রথমে, আউটলাইনটা কালো ব্ল্যাক থাকবে। এটার মতো করে আরেকটা কপি করছি, সেটার ফিল কালারটা ব্ল্যাক করে দিয়েছি। এবার এটাকে আমি এটার উপর উপরও তুলে দিতে পারি, অথবা আমি আগে থেকে ছোট করে দিতে পারি। ছোট করলাম, এটা আমি এটাকে বসে দিলাম, দেখছেন হয়ে গেছে। এবার এটার মতো করে আমি এটাকে দুইটাকে সিলেক্ট করবো। দেখেন আমি যতগুলো দরকার ততগুলো আমি বানাই ফেলবো। এবার যার প্রগ্রেস যতটুকু ততটুকু বাড়াই দিলেন, এটাকে কমাই দিলেন, এটাকে মিডিয়ামে রাখলেন, এটাকে আরো বাড়াই দিলেন, বুঝছেন? এইভাবে প্রগ্রেস বারটা উপরেরটার সাথে দেখেন এটার মিল আছে কিনা, বুঝছেন? তবুও মিল আছে না? তো আমি এরকম যদি করতে চাই, এদিকে কিভাবে করেন সেটা প্র্যাকটিক্যালি এটার সাথে করে দেখি। সেই চতুর্ভুজ নিলাম, চিকন করে আমি ড্র করলাম। ঠিক আছে, এটাকে নো ফিল কালার, এটাকে ব্ল্যাক করে দিলাম। এর মতো করে আরেকটা কপি করলাম, এটার ফিল কালারটা ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, এবার দেখেন এটার মতো করে ওখানে যে পাঁচটা আছে পাঁচটা বানাই ফেলবো। দেখেন খুব সিম্পলি কপি করে করে, কপি করার সিস্টেমটা খুব সুন্দর দেখিয়েছিলাম। দেখেন আমি তিনটা, ঠিক আছে, এখন চারটা হয়ে গেছে। এখান থেকে সিলেক্ট করে আরেকটা নিচের দিকে নামাচ্ছি। তো দেখেন আমার পাঁচটা হয়ে গেছে। এবার প্রগ্রেস গুলো জাস্ট কমায় বাড়ায় দেওয়া। ঠিক আছে, এবার দেখবেন যে এখানে প্রগ্রেস গুলোর পরেও দেখেন এখানে কিছু লেখা আছে। দেখেন এটা কম্পিউটার, মানে কম্পিউটার তার স্কিল কত, ম্যানেজমেন্ট তার স্কিল কত, ক্রিয়েটিভ কতটুকু পারছে, টিম ওয়ার্ক কতটুকু। তো এই লেখাগুলো লেখা আছে। এই লেখাগুলো কিভাবে লিখবে? এখানে লেখাগুলো লিখে কোনো সুযোগ নেই। লিখতে হলে আপনাকে টেক্সট বক্স দিয়ে লিখতে হবে। ইনসার্টে ক্লিক করলাম, টেক্সট বক্সে আসলাম, এখানে একটা টেক্সট বক্স আমি ড্র করলাম। এইটা টেক্সট বক্সের ফিল কালারটা নো ফিল কালার করে দিলাম। এখানে আমি আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম। এবার আমি এখানে লিখলাম, এখানে লিখলাম কম্পিউটার। ঠিক আছে, দেখেন আমি একটু করে উপরে তুলে দিলাম, কম্পিউটার। এবার এইটাকে আমি কপি করে দেখেন এই জায়গায় নিয়ে আসলাম, এখানে লিখলাম আমি ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটাকে কপি করে আমি এই জায়গায় নিয়ে আসলাম, এখানে লিখলাম টিম ওয়ার্ক। তাহলে এইটুকু যদি করতে পারি, বাকি কাজগুলো করতে পারবো না? একদম সিম্পল, এখানেও লিখে লিখে করতে পারবো। তাহলে দেখেন আমি যেটা বলছিলাম যে 10-20 মিনিটে কিভাবে সমস্ত কাজ করা যায়, আমি নিজে নিজে একা একা করলে ঠিকই করতে পারতাম। কিন্তু আপনাদেরকে দেখাই 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 শিখে শিখে করতে হয়েছে, এই কারণে সময়টা লেগেছে। তাই দেখেন এই কাজটা খুব সিম্পলি করে ফেলতে পেরেছি। তো পরের সিভিটা কিভাবে করবো? এই সিভিতে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, না হলে আমি পরের সিভিতে চলে যাচ্ছি। কারো কি কোনো বুঝতে কোথাও সমস্যা হয়েছে? সমস্যা বলতে সমস্যা না, এটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবো। এটা চেষ্টা করতে হবে বারবার, বা ঠিক আছে, ভুল হইতে হইতে চেষ্টা করতে হবে। সেটাই। তাহলে আমি পরবর্তী সিভিতে চলে যাচ্ছি। ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, পিকচারে গিয়ে আমি এখান থেকে প্রজেক্ট আমার এই সিভিটা এখানে নিয়ে আসতেছি। তাহলে এই সিভিটা আসলো, র্যাপটেক্সে গিয়ে থ্রো করে দিলাম, এটাকে এই পেজে চলে আসলো। ফুল পেজ করে দিলাম। এটা একেবারে সিম্পল, ওইটা একটু কঠিন ছিল, এটা একেবারে সিম্পল। দেখেন দুইটা পার্ট এখানে, আমি দুইটা পার্টের জন্য দুইটা টেক্সট বক্স নিব, সিম্পল একেবারে।
টেক্সট বক্সে আসলাম, এই ড্র টেক্সট বক্স, আমি এটা সমান করে আন্দাজেও ড্র করতে পারি। আমি যদি একেবারে হুবহু এটার মতো করতে চাই তাহলে দেখুন হুবহু এটার মতো করে আমি এটার উপর টেক্সট বক্স ড্র করবো। দেখুন হুবহু এটার মতো করে যতটুকু সাইজ ততটুকু সাইজের আমি টেক্সট বক্স ড্র করবো। ঠিক আছে, এবার এই টেক্সট বক্সটাকে আমি এদিকে নিয়ে আসবো, আমার এই পেজ নিয়ে আসবো। ঠিক আছে, এবার এই টেক্সট বক্সের ফিল কালারটা এখানে যে গ্রে কালার ফিল কালার আছে সেই গ্রে কালার আমি ফিল কালারটা দিব। দেখুন দিলাম, আউটলাইনটা একটা ব্ল্যাক কালার একটা আউটলাইন আছে মনে হয়, থাকলেও থাক না থাকলেও নাই, আউটলাইনটা বাদ দিয়ে দিতে পারবেন সেটা জানেন। এই যে পিকচারটা, এরকম একটা পিকচার আমি এখানে নিব। তো পিকচারটা নিতে হলে আমি এখানে একটা শেপ নিব, বৃত্তাকার একটা শেপ নিব। শেপটা আমি এটার মতো করে হুবহু যদি ড্র করতে চাই এটার উপর আমি ড্র করতে পারবো। এটা একটু হুম, এই শেপটাকে আমি এখানে বসা দিব। শেপের মধ্যে ফিলে গিয়ে আমি এখানে পিকচার দিয়ে দিব। পিকচারটা দিয়েছি, এটার বর্ডারটা তুলে ফেলছি। আবার এই পিকচারটাকে ডাবল ক্লিক করার পরে এখানে ফরম্যাটে আসার পরে দেখেন পিকচার কালারটাকে আমি এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেবো। তাহলে হয়ে গেছে ব্ল্যাক এন্ড হোয়াইট। আশা করি বুঝতে পারছি। এরপর লেখাগুলো লিখবো। লেখাগুলো লিখতে চাইলে এটা যেহেতু টেক্সট বক্স, এটা যেখানে খুশি সেখানে আমি লিখতে পারবো। দেখ লেখার শুরুটা কথা হচ্ছে একেবারে উপরে না, আমি উপর থেকে এন্টারে ক্লিক করে করে আমি নিচের দিকে চলে আসলাম। দেখুন পজিশনে চলে আসলাম, এখানে আমি লিখলাম কন্টাক্টস। ব্যাকগ্রাউন্ডটা কালো বলে যেটা লেখাচ্ছে সেটাও কালো হচ্ছে, লিখে দেখা যাচ্ছে না। আমি বড় করে দেখাবো আপনাদেরকে। কন্টাক্টস লেখাটা লেখার পরে আমি বড় করে দেখাচ্ছি। এবার কন্টাক্টস লেখাটাকে ওইটার মতো করে বড় করব, এটাকে বোল্ড করব। দেখেন ওই কন্টাক্টস লেখাটা বড় হাতের ছিল না সবগুলো লেখা, আমি তো ছোট হাতে লিখছি। তাহলে সবগুলো লেখাকে আমাকে আবার কেটে দিয়ে বড় হাতে করে লিখতে হবে না, আমি পুরো লেখাটাকে সিলেক্ট করব। চেঞ্জ কেস থেকে যে দেখিয়েছিলাম বড় হাতে ছোট হাতে করা যায়, আমি এটাকে বড় হাতে করে নিচ্ছি। এবার এটা লেখার কালার হচ্ছে কি এখান থেকে এই কালারটা, ঠিক আছে, সেটাও করে ফেলছে। এইখানে যে ফাঁকা ফাঁকা স্পেস আছে, ফন্ট কালারটা দেখেন এই ফন্টের সাথে আমার ওই ফন্ট মিল নাই, এবং দেখেন ফাঁকা 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 এখানে স্পেস আছে। এই স্পেসটা কিভাবে করবো? তাহলে কি এখানে একটা লেখার পরে পরে একটা একটা স্পেস দিব? এইভাবে দেওয়া যায়, কিন্তু আসলে স্পেসটা এইভাবে করে না। স্পেসটা করা হচ্ছে কি, স্পেসটা করা হচ্ছে কি আপনি একটা দুইটা ওয়ার্ড বলেন এইভাবে করতেছেন। যদি মনে মনে করেন আপনাকে বললো যে 100 ওয়ার্ডের একটা লাইন আছে, ওই 100 ওয়ার্ডের লাইনগুলোকে প্রত্যেকটা জায়গায় গিয়ে স্পেসটা বাড়াবেন, তাহলে কি আপনি একটা 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 ভাবে বাড়াই দিতে পারবেন? তিনটা চারটা একটা ওয়ার্ডের 5-6টা অক্ষর বলে আপনি একটা একটা করতে পারছেন। কিন্তু যখন 100 ওয়ার্ড হয়ে যাবে, 100 ওয়ার্ডের মনে করেন প্রায় 500 মতো লেটার হচ্ছে, তাহলে কি প্রত্যেকটাকে গ্যাপ দিয়ে দিয়ে করবেন? এটা করার সুযোগ নেই। খুব সিম্পলি দেখেন এটা কিভাবে করতে হবে। লেখাটাকে পুরোটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে লেখাটার উপরে রাইট বাটন ক্লিক করে দেখেন ফন্ট নামে একটা অপশন আছে। দেখেন এখান থেকে এসে আমরা ফন্ট চুজ করব। এখানে যে স্টাইলের ফন্টটা আছে না, সেই ফন্টটা আমাদের নিচের দিকে দেখেন দেখা যাচ্ছে। তো আমরা আগে ফন্টটা চুজ করে তারপর আমরা স্পেসটা বাড়াবো। দেখেন এই ফন্টটা নিচের দিকে প্রিভিউ দেখাচ্ছে, আমি এখান থেকে যেটা সিলেক্ট করবো সেটা এখানে নিচের দিকে দেখাবে। তাহলে এটার মতো যখন এই ফন্টটা এখানে দেখতে হবে তখন আমরা সেটাতে ওকে ক্লিক করবো। দেখেন নিচের দিকে যাচ্ছি, এটাও না, এটা এটা ওইটার মতো। ঠিক আছে, আমরা এটাকে সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করলে আমার দেখেন এই ফন্টটা এটার মতো হয়ে গেছে। কিন্তু স্পেসটা তো হয় নাই। তো স্পেসটা হওয়ার জন্য আমি আবার রাইট বাটন ক্লিক করব, ফন্টে ক্লিক করব, অথবা রাইট বাটন ক্লিক করে ফন্টও ক্লিক করতে পারেন, অথবা লেখাটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি তে ক্লিক করতে পারেন। দেখেন অপশনটা আসবে। আমরা প্রথমে ফন্ট অপশন থেকে এখান থেকে ফন্ট চুজ করে দিয়েছি। এখন আমরা এখানে অ্যাডভান্স লেভেলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে দেখেন এখানে একটা স্পেসিং অপশন দেখতে পাচ্ছেন, স্পেসিং অপশন, এটা নরমাল আছে। আমরা এটাতে ক্লিক করার পর এটাকে আমরা এক্সপান্ডেড করব। এক্সপান্ডেড করার পর দেখেন এখানে 0.1 আছে। আমরা যখন এটাকে বাড়াবো নিচের দিকে দেখবেন যে এটা স্পেসিংটা বেড়ে যাচ্ছে। দেখেন স্পেসিংটা বেড়ে যাচ্ছে না নিচের দিকে? আমার যতটুকু স্পেসিং হয়ে গেলে এটার মতো হবে মনে করবে এখানে, তখন আমরা ওকে ক্লিক করবো। দেখেন আমার স্পেসটা বেড়ে গেছে। ক্লিয়ার? এবার এন্টার বাটনে ক্লিক করে আমি যখন আরো যা যা লিখবো তা ওই লেখাটার মতো হয়ে যাবে। তো আমি এখানে লিখবো, নিচের দিকে কি লেখা আছে, ফোন। এখন এটা বড় হয়ে গেছে, আমার তো এই বড় দিয়ে হবে না, আমার তো ছোট তো লাগবে, স্বাভাবিক লেখার মতো লাগবে। তখন আমরা এখানে এসে দেখি ক্লিয়ার ফরম্যাট নিয়ে ক্লিক করছি, স্বাভাবিক লেখার মতো হয়ে গেছে। আমরা একটা এন্টার বাটন ক্লিক করে লিখবো, মাঝখানে একটু গ্যাপ থাকবে। ফোন লেখাটা লিখেছি, একটা সেমিকোলন দেওয়ার পরে এখানে প্লাস দিয়ে নাম্বার লেখা আছে,
0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত একটা নাম্বার আছে। দেখেন এখানে দুইটা কালার আছে, তো চারটা লাইন আছে না, আমি একটা একটা লাইনকে আলাদা আলাদা করে লিখতে পারি, আলাদা আলাদা করে লিখে আলাদা আলাদা করে ডিজাইন করতে পারি। তাহলে আলাদা আলাদা ডিজাইন করলে আমার সময় নষ্ট না। আমি কি করব, একটা লাইনকে ডিজাইন করবো, সেটা 4 বার কপি করবো এবং লিখেগুলো এডিট করবো। সেটা কিভাবে দেখেন, সেটা এডিট করবো। তো আমি প্রথমত এই সেমিকোলন পর্যন্ত এটার কালারটা এই কালারটা করে দিলাম এবং এটার কালারটা হালকা করে অ্যাশ কালার করে দিলাম, দেখেন ঠিক আছে। এবার আমি এই পরিলেখাটাকে কপি করে নিচের দিকে 4 বার পেস্ট করে দেখেন এই কালারটার মতো এই কালারটা হয়েছে কিনা, দেখছেন হয়েছে না। এবার আমি কি করব, এখানে এটা নাম্বার তো বসা দিয়েছি, এটা ফোনের জায়গায় আমি এখানে লিখবো ইমেইল। তাহলে আমাকে বারবার বারবার কালার করতে হবে। দেখেন টেকনিক গুলো কোথায়, আপনার সময় কোথায় বাঁচাই ফেলতেছে, এটা দেখেন। ইমেল লিখেছি, এখানে এসে আমাকে আর কালার চেঞ্জ করতে হবে না, লিখার সাইজ ছোট বড় কিছু করা লাগবে না, জাস্ট একটা কপি করে করছি, সেটাকে আমি পেস্ট করে দিচ্ছি এবং সেটাতে আমি মডিফাই করতেছি। এখানে আমি লিখতেছি এক্সাম্পল মেইল, এরপরটা আছে কি ওয়েবসাইট, আমি এখানে ফোনের জায়গায় ওয়েবসাইট লিখে দিচ্ছি। এটা দেখে দেখে করে বড় করে দিলে আপনারা দেখতে পাবেন। এখানে আমি ওয়েবসাইট করে ফেলতেছি, ঠিক আছে। এখানে এসে এখানে আছে অ্যাড্রেস, এখানে এসে তাহলে দেখেন আমার 4টা লাইন লেখা খুব সিম্পলি হয়ে গেছে। এখানে লেখাগুলোর স্পেসিং একটু বেশি আছে, আমি সেই লেখার স্পেসিং একটু বাড়াতে চাই, এখানে এসে এখানে আমি বাড়া দিলাম, বেড়ে গেছে। এবার দেখেন এখানে একটা লাইন আছে না, এই লাইনগুলো করতে গেছে কিভাবে করছি, সিম্পল ইনসার্টে গেলাম, শেপে গেলাম, এখান থেকে লাইন নিলাম, দেখেন উপরে একটা লাইন আমি ড্র করলাম, যতটুকু আমার দরকার ততটুকু আমি ড্র করেছি। আবার চাইলে লেখাগুলো এখানে একটু এই পাশ থেকে শুরু হয়েছে না, আমার চাইলে লেখাগুলোকে এই পাশে নিয়ে যেতে পারি। সেটা কিভাবে, হোমে এসে ইংরেজ ইন্ডিয়ান এটা অনেক বেশি চলে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে একটু দেখেন পয়েন্টার আছে স্তরের দিকে, বুঝছেন, চলে আসছে। এবার সেভাবে এটাকেও নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবার লাইনটা দেখেন, এবার এই লাইনটাকে আমরা কালার করব, লাইন বেশি ছোট হয়ে যাতে সিলেক্ট করতে কষ্ট হয়ে যাচ্ছে। ফরম্যাটে এসে এটার কালারটা হবে গ্রে কালার টাইপের, আর একটু লাইট গ্রে হবে, সাইজটা একটু করে বড় করে দিই। ওকে, এবার দেখেন এই লাইনটা আমি সব জায়গায় দিয়ে দেবো, দেখেন তাহলে আমি একটা লাইন ড্র করে সব জায়গায় কাজ চালা দিতে পারতেছি। দেখেন হয়েছে কিনা, দেখেন এটার মতো খুব হয়েছে কিনা, আশা করি এইটুকু বুঝতে কারো কষ্ট হচ্ছে। এবার দেখেন এখানে নিচে এডুকেশন লেখা আছে না, এই এডুকেশন লেখাটা দেখেন উপরে কন্টাক্ট লেখার মতো না, তাহলে আমাকে যাতে বারবার এই ফন্ট সিলেক্ট করা, স্পেসিং বাড়াই দেওয়া, কালার চেঞ্জ করা, এগুলো যাতে করতে না, আমি কন্টাক্ট লেখাটাকে কপি করে এনে নিচে এখানে এসে আমি পেস্ট করে দিয়েছি। এই জায়গায় এটাকে আমি এটাকে আমি কি করবো, এডুকেশন লিখে দিব। তো আমাকে যাতে আবার বড় হাতে ছোট হাতে বানাতে না হয়, আমি কি করব, একেবারে ক্যাপস লক দিয়ে একেবারে বড় হাতে করে ফেলতেছি, ঠিক আছে। এবার দেখেন এডুকেশনের নিচে দেখেন একটা লাইন আছে, এই লাইনটা কিভাবে করছে, সিম্পল এখান থেকে, সরি ভুল জায়গায় ক্লিক করছে, শেপে এসে লাইন নিব, একটা লাইন ই থেকে শুরু করে ইউ পর্যন্ত আছে, আমি ইউ পর্যন্ত ড্র করছি। লাইনের কালারটা এখান থেকে এসে এই কালার করে দিলাম, লাইনের সাইজটা ঠিক আছে, আর একটু ছোট করলে হয়তো পারতাম। এবার এখানে নিচের দিকে এসে আমাকে লেখালেখি করা লাগবে, এটাকে আমি সিলেক্ট করে ক্লিয়ার করে দিলাম। আবার এখানে আমি লিখবো 2012,
এখানে লিখেছে এন্টার ইউর ডিগ্রি নেম, তো মনে করেন আমরা লিখলাম যে মাস্টার্স অফ লিখে আছে, এরপর হচ্ছে ইউনিভার্সিটি কলেজ, আমি এখানে লিখলাম ঠিক আছে। এখানে যে স্পেসটা আছে আমি স্পেসটা কমাই ফেলি, এখানে কোনো স্পেস থাকবে না। দেখেন, এবার যদি লিটার মতো করতে চাই আমি সবগুলো লিখে সিলেক্ট করব, এইটাকে বোল্ড করে দিব, বড় করে দিব। সেম লিখাটা আমি এখানে কপি করে পরে যা যা এডিট করলাম সবকিছু দেখেন এটার মতো হয়ে গেছে কিনা। এবার নিচের অপশনটা এইটুকু জায়গায় আমি আরেকটা টেক্সট বক্স নিব, ড্র টেক্সট বক্স। এটা তার মাপার কিছু নয়, যতটুকু বাকি আছে পুরোটাই বক্স হবে আর কি। এটা কালার ফিল কালারটা এসে এটা দিব, আউটলাইনটা নো আউটলাইন করে দিব, ঠিক আছে। তো এখানে যা যা লিখতে হয়, স্কিল কিভাবে লিখবেন ইয়া কিভাবে লিখবেন, এটা তো আর দেখানোর কিছু নাই, এটা আমি দেখালাম না। এই পাশে আসি, বাম পাশে আসি। বাম পাশে এইটুকু কিভাবে করবো, এখানে তো এখানে লেখালেখি তো করা যাচ্ছে না, লেখালেখি করলে এটা নিচের পেজে চলে যাচ্ছে, বা এখানে লেখালেখি করলে এটুকু থেকে যাচ্ছে। দেখেন তো আমার কাঙ্ক্ষিত জায়গাতে আমি লিখতে পারছি না, কাঙ্ক্ষিত জায়গায় লিখতে হলে আপনাকে ট্যাক্স বক্স ব্যবহার করতে হবে। আমি বাম পাশের এই জায়গাটাকে লিখার জন্য ট্যাক্স বক্স করবো এখান থেকে, সরি ডট ট্যাক্স বক্স পুরো, বাকি খালি জায়গাটাকে আমি পুরোটাকে ট্যাক্স বক্স করে দেবো। দেখেন এটা পিওর সাদা না, ব্যাকগ্রাউন্ডটা একটু করে ইয়ে আছে, হালকা করে শেড আছে। আউটলাইনটা নো আউটলাইন করে নিলাম। এবার আমি যদি এখানে লিখতে চাই, দেখেন এখানে লিখতে হলে এখানে কি আছে, লেখা আছে যে ক্যারমেন ব্যারোস। তো ক্যারমেন ব্যারোস যে লেখাটা আছে, এই লেখাটাও দেখেন এটার মতো ফাঁকা ফাঁকা। তো আমি এটা ফাঁকা ফাঁকা লেখাটাকে যদি আমরা বারবার লিখতে না, আমি এখান থেকে কপি করে নিই, এখানে পেস্ট করলাম, ঠিক আছে। এবার এটাকে আমি কালো লেখাটার কালারটা কালো করে দিচ্ছি। এখানে আমি লিখলাম, বড় হাতের লিখি, এখানে লেখা আছে জেনারেল ম্যানেজার, ঠিক আছে। আমি এটাকে ছোট করে ফেলতে পারবো, উপরগুলোকে বড় করে ফেলতে। বড় করে ফেলতে দেখে কিরকম হয়ে গেছে, এখানে স্পেস আছে সেটা এরকম হয়ে গেছে। আমি স্পেসটা যখন কমাই ফেলবো এখানে আর এরকম থাকবে না, আরো ছোট করে ফেলতে, এত বড় লিখে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এবারে তারপরে স্পেস থেকে যায় না, এটা লিখার ফন্ট সাইজ এরকম, সেজন্য স্পেস থেকে যাচ্ছে। তাহলে দেখেন এরপরে লেখাটা যদি আমি করতে চাই, যে প্রোফাইল যেটা লিখতে চাই সেটা লিখতে হলে আমাকে আরেকটা টেক্সট বক্স নিতে হবে। এখানে আসলাম, ড্র টেক্সট বক্স নিলাম, এখান থেকে একটা টেক্সট আমি এভাবে ড্র করলাম। ড্র করার পরে এটার কালারটা আমরা এখান থেকে এটা চেয়ে একটু করে ডার্ক করে দেবো, আউটলাইন করে দেবো। তাহলে দেখছেন, বুঝতে পারছেন? তো বাকিগুলাকে এখানে যে লেখাগুলো আছে এগুলোকে আর লিখে দেখাইতে হবে, একটু আপনারা নিজেরাই পারবেন। তাহলে দেখেন এই সিভিটা এতটুকু পারফেক্ট। এই দুইটা সিভিতে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে হবে, না হলে আমরা পরবর্তী টপিকে মুভ করবো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে দুইটা সিভিতে? স্যার এগুলো দেখে দেখে তো প্র্যাকটিস করা যাবে তাই না? হ্যাঁ, ভিডিও ক্লাসের দেখে রেকর্ডিং, দেখে তো আমরা হ্যাঁ প্র্যাকটিস ক্লাসের রেকর্ডিং আছে, জি দেওয়া আছে, ওখান থেকে দেখে দেখে প্রশ্ন জি করতে হবে। এরপরে যদি কোনো প্রবলেম ফেস করি তাহলে তো আমি বলবোই আছি, আপনাকে। আমি আছি। এবার বলেন, জি যারা বাড়ির কাজ ট্রাই স্যার। করছেন, করতে পারেন নাই, আপনাদের কি মনে হচ্ছে যে এখন এই ভিডিওটা দেখলে, আজকে ক্লাসটা দেখে করতে পারবেন মনে হচ্ছে? জি স্যার, অবশ্যই অবশ্যই স্যার, পারবো করা স্যার, যাবে। খুব ইজি মনে হচ্ছে। ইজি লাগছে? দেখানোর মেথডটা কি জি ইজি স্যার লাগছে? জি স্যার মানে জি আপনারা স্যার যখন অনেক ইজি। প্র্যাকটিক্যালি করতে গিয়ে যে প্রবলেমটা ফেস করতেছিলেন, এটা দেখার পরে তো মনে হচ্ছে যে না আসলে তো ইজি, আমরা তো বুঝতে পারিনি, এটা মনে হচ্ছে? জি জি আচ্ছা, জি ঠিক স্যার আছে, জি স্যার ঠিক জি আছে। এই যে অবশ্যই। ওকে, তাহলে ওই জায়গায় গিয়ে একটু ভালো লাগে বা সার্থকতা কাজ করে যতক্ষণ, যখন বুঝাইতে পারি
একটা জিনিস শিখাইতে পারি তখন ভালো লাগে। যাই হোক, তাহলে সিভির কাজটা জি স্যার, এতটুকুতেই থ্যাংক ইউ থাকলো। স্যার, অনেক ভালোভাবে বুঝিয়েছেন। হ্যাঁ, এইটুকু থাকলো সিভির কাজ। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আরো অনেক কাজ বাকি আছে, এগুলোতে যাব না। আহ আমরা ওই যে আর বাকি যে পেপাল রিলেটেড কথাবার্তা এবং হচ্ছে কি রেপিড ওয়ার্কার্স রিলেটেড অনেকের প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো নিব। আর পেপাল রিলেটেড একটু কথাবার্তা বলবো, তারপর ক্লাস শেষ করবো। আচ্ছা, তো আগে আসি পেপাল নিয়ে কথাবার্তা। পেপাল নিয়ে রেপিড ওয়ার্কার্স হোক বা বড় বড় মার্কেট প্লেসে জয়েন করে হোক, তখন তো আমাদের পেপাল রিলেটেড কথাবার্তা বলতেই হবে এবং পেপাল সম্পর্কে আমাদের জানতে হবে, এবং পেপালের অনেক পেপাল অনেকের বানাইতে হবে। টাকা পয়সা উইথড্র করতে হলে যেখানে পেপাল মেথড পেমেন্ট মেথড শুধুমাত্র পেপাল সাপোর্ট করে, সেখানে পেপাল ছাড়া উইথড্র করতে পারবে না, সেজন্য পেপাল নিয়ে আমাদের কথাবার্তা বলতেই হবে। তো আমাদের ক্লাসের টপিকে পেপাল আছে, সেটা নিয়ে আমি আলোচনা করতেছি। তো প্রথমত বুঝতে হবে পেপাল হচ্ছে কি একটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন পেমেন্ট গেটওয়ে, মানে ট্রানজিশন একটা মেথড। যেমন আমাদের দেশে কতগুলা ট্রানজিশনের মেথড আছে, বিকাশ, রকেট, নগদ, ব্যাংক, এগুলা প্রত্যেকটা হচ্ছে কি ট্রানজাকশনের মেথড। তো এটা শুধুমাত্র বাংলাদেশে। আমি যেটা বলতেছি, বিকাশও বাংলাদেশে, ব্যাংকও বাংলাদেশে, নগদও বাংলাদেশে, রকেটও বাংলাদেশে। আপনি বিকাশে বিদেশি টাকা পাঠাতে পারবেন না বিকাশ দিয়ে। কারণ কি? বিকাশ বিদেশে সাপোর্ট করে না, বাংলাদেশে সাপোর্ট করে শুধুমাত্র। তো বিকাশ অ্যাপসটা আপনি বিদেশ থেকে চালাইতেও পারবেন না। আপনি যখন চালাতে যাবেন তখন বলবো যে দিস অ্যাপস ইজ অনলি ভ্যালিড ফর বাংলাদেশ, এরকম একটা মেসেজ আপনার কাছে আসে। ঠিক আছে? তো বিকাশ যদি বাংলাদেশ চলে, ব্যাংক যেটা বলছি, তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে, আপনি মনে হয় স্যার একটু ভুল বলছেন, ব্যাংক শুধু বাংলাদেশ কেন বলতেছেন? ব্যাংক তো ইন্টারন্যাশনাল ব্যবহার করা যায়। হ্যাঁ, যদি সেটা আপনার ডুয়েল কারেন্সির ডেবিট অথবা ক্রেডিট কার্ড যেটাই হোক, কিন্তু ডুয়েল কারেন্সির হইতে হবে, মিনিমাম ডুয়েল কারেন্সি। ডুয়েল কারেন্সি না হলে আপনি ইন্টারন্যাশনালি ব্যবহার করতে পারবেন না। ডুয়েল কারেন্সি হলে পরে আপনি ইন্টারন্যাশনালি ব্যবহার করতে হবে। তো ডুয়েল কারেন্সির মধ্যে একটা বাংলা টাকা আর একটা হচ্ছে কি ডলার সাপোর্টেড। ঠিক আছে? ক্রেডিট, ডেবিট অথবা ক্রেডিট যেটা হোক সেটা হইতে হবে। তো এটা ছাড়া, ডেবিট ক্রেডিট কার্ড ছাড়া, এবং সবগুলা জায়গায় তো আপনার ডেবিট ক্রেডিট কার্ড চলে না। তো কি চলে? তখন আপনাদেরকে ব্যবহার করতে হবে পেপ্যাল, পেওনিয়ার, জুম, ওয়ার এক্সপ্রেস, আরো ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়া, অনেক ধরনের ট্রানজাকশন মেথড আছে। কিন্তু অনলাইনের সবচেয়ে বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত যে ট্রানজাকশন মেথড, সেটা হচ্ছে কি পেপ্যাল। একটা সময় পেপ্যাল ছাড়া ট্রানজাকশন করাই যাইত না। এখন অনেকগুলা মেথড আসছে, পেওনিয়ার আসছে, ডিজিটাল ডুয়েল কারেন্সির ক্রেডিট কার্ড ব্যাংক অ্যাকাউন্ট আসছে, তারপর হচ্ছে কি জুম জুম আসছে, তারপর হচ্ছে ওয়ার এক্সপ্রেস আসছে, ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম, রিয়া, তারপর হচ্ছে কি বাইন্যান্স, ইউএসডিটি, বিটকয়েন, বিএনবি, কত রকমের ট্রানজাকশন মেথড চলে আসছে। একটা তারপরও কোকোইন একটা আছে, সাইড আছে, ওইটাতে অনেক ভালো বা অনেক তারপর হচ্ছে কাজ কি করে। ওই যে বাংলাদেশে এখন বিভিন্ন সেলিব্রিটিরা দেখবেন যে একটা অ্যাড করে যে বিদেশ থেকে খুব সহজে কিভাবে টাকা আনা যায়, ট্যাপ ট্যাপ নামে কি একটা অপশন আছে, সেটাও আছে। তো এতগুলো অপশনের মধ্যে পেপ্যাল কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি প্রত্যেকটা মেথডে বিভিন্ন জায়গা থেকে টাকা আনতে পারবেন, কিন্তু ঘটনা হচ্ছে মার্কেট প্লেস থেকে টাকাগুলো আপনার অ্যাকাউন্টে, আপনার পকেটে আনা পর্যন্ত কি কি মেথড গুলো দরকার, তার মধ্যে পেপ্যাল অন্য অন্য অন্যতম এবং উল্লেখযোগ্য। তো সেক্ষেত্রে সেজন্য আমাদেরকে পেপ্যাল সম্পর্কে একটু জানতে হবে। তাহলে প্রথমত বুঝতে হবে, একটু আগে যে বললাম যে ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার ডুয়েল কারেন্সি না হয়ে থাকে, আপনি বাংলাদেশের বাইরে কোনো জায়গা থেকে ট্রানজাকশন করতে পারবেন না, শুধু বাংলাদেশে ট্রানজাকশন করতে হবে। বিকাশটাও সেম। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড থেকে ট্রানজাকশন করার জন্য আমাকে ব্যাংকটাকে ডুয়েল কারেন্সি করতে হবে না? কিন্তু ডুয়েল কারেন্সি যদি আমার যদি না থাকে, পেপ্যাল যদি আমাকে করতে হয়, তাহলে ইন্টারন্যাশনালি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ব্যবহার করতে হলে আপনাকে ডুয়েল কারেন্সি করতে হচ্ছে। ডুয়েল কারেন্সি না হলে ব্যবহার করতে পারতেছেন না। তাহলে ডুয়েল কারেন্সির যখন আগে যখন করা যাইতো না, তখন তো ট্রানজাকশন করা যায় না ব্যাংকে। তো ঠিক তেমনি পেপ্যালটা এখনো পর্যন্ত বাংলাদেশের সাথে কোনো ধরনের চুক্তি হয় নাই, অ্যাসোসিয়েশন হয় নাই। মানে পেপ্যালের অথরিটির সাথে বাংলাদেশের কোনো চুক্তি হয় নাই। ফেসবুকের অথরিটি যদি বাংলাদেশের অথরিটির সাথে যদি চুক্তি না হয়, তাহলে ফেসবুক বাংলাদেশে চালানো যাবে না। এবং বাংলাদেশ চাইলে ফেসবুকটা বাংলাদেশে না চলে মতো ব্যবহার করে বন্ধ করে দিতে পারবে। মাঝখানে একবার করছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, জামাত ইসলামের একজন ব্যক্তি, মামুনুল হক নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন 6 দিন নাকি কয়দিনের জন্য বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দিয়েছিল। এটা বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ, তথ্য যোগাযোগ মন্ত্রী নাকি ডাক ও টেলিযোগাযোগ
মন্ত্রণালয় থেকে এটা বন্ধ করে দিতে পারে, কমিউনিকেশন মিনিস্ট্রি থেকে এটা করে দেয় আর কি। তো ঠিক তেমনি পেপালটা বাংলাদেশের সাথে অ্যাসোসিয়েশন হয় না বলে বাংলাদেশ থেকে কোনোভাবে পেপাল ব্যবহার অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না। তাহলে এরপরে এত এত ফ্রিল্যান্সার টাকাগুলা কিভাবে আনছে, তারা কি পেপাল ইউজ করতেছে না করতেছে, কিভাবে ইউজ করতেছে সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে কিভাবে ইউজ করতেছে সেটার অ্যান্সার দুই রকমের। পেপাল বাংলাদেশে দুইভাবে ব্যবহার করা যায়, একটা হচ্ছে কি ভেরিফাইড মেথডে, আর একটা হচ্ছে কি প্রক্সি মেথডে। ভেরিফাইড মেথডে আপনি আনলিমিটেড ট্রানজাকশন করতে পারবেন। প্রক্সি মেথডে অ্যাকাউন্ট করতেও রিস্কি, মানে অ্যাকাউন্ট হবে কি হবে না সেটা নিয়েও একটা রিস্কি। যদি হয়ে যায় সেটা তো আপনি আনলিমিটেড ট্রানজাকশন করতে পারবেন না, আনলিমিটেড অ্যামাউন্ট আপনি ট্রানজাকশন করতে পারবেন না। তাহলে প্রথমত আমরা প্রক্সিটাতে আসি, প্রক্সিটা না হলে পরে আমরা ভেরিফাইড মেথডে যাব। ভেরিফাইড মেথডে অনেক ধরনের ঝামেলা আছে, সেটা তো আসতেছি। প্রক্সি মেথডটা হচ্ছে কি আমরা অন্য কোনো কান্ট্রির কোড ব্যবহার করে বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সেটা ভেরিফাইড মেথড না। সেটাতে আপনি সর্বোচ্চ 3 থেকে 5টা পর্যন্ত ট্রানজাকশন করতে পারবেন, এবং ডলার সংখ্যা সর্বোচ্চ $10, $15 বা $20, এর চেয়ে বড় অ্যামাউন্ট ট্রানজাকশন করা যাবে না প্রক্সি মেথডে। 3 থেকে 5 বার, 3-এর বেশি আমি ট্রানজাকশন না করতে বলবো। 3 বারের বেশি করলে এটা পেপ্যাল অথরিটি কি করবে, বুঝতে পারবে যে এই ধরনের একটা প্রক্সি অ্যাকাউন্ট হয়েছে, সেটা তারা কিসে নিয়ে যাবে, তাদের রিভিউতে নিয়ে যাবে। রিভিউতে নিয়ে গেলে যদি দেখা যাচ্ছে এটা বাংলাদেশ থেকে প্রক্সি হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন এটা আপনাকে কি করবে, সাসপেন্ড বা ডিসেবল করে দেবে। তখন আপনাকে এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে গেলে আপনি বাংলাদেশের ইনফরমেশন দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে। কারণ কি, বাংলাদেশের সাথে পেপ্যালের অ্যাকাউন্ট কি হয় নাই, চুক্তি হয় নাই, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের ডকুমেন্ট দিলে তো অ্যাকাউন্ট হওয়ারই কথা না, সেজন্য এটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে প্রক্সি মেথডে আপনি চাইলে পেপ্যাল অ্যাকাউন্ট করতে পারবেন, সেটার জন্য আপনার লিমিটেশন হচ্ছে কি সর্বোচ্চ ট্রানজাকশন 3টা, এবং ট্রানজাকশনের লিমিট হচ্ছে কি সর্বোচ্চ অ্যামাউন্টটা $15-এর চেয়ে বেশি না। এর চেয়ে বেশি করলে রিভিউতে চলে যাবে, রিভিউতে চলে গেলে আপনাকে ভেরিফাই করতে হবে। বাংলাদেশ থেকে ভেরিফাই করার কোনো সুযোগ নাই, বাংলাদেশের কোনো ইনফরমেশন ব্যবহার করতে পারবেন না। তো প্রক্সি মেথডে কিভাবে অ্যাকাউন্ট করা যায় সেই রিলেটেড একটা ভিডিও আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিব। বাংলাদেশ থেকে কিভাবে প্রক্সি মেথডে আপাতত 1টা 2টা ট্রানজাকশন করার জন্য কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট খোলা যায় সেটা আমি একটা ভিডিও দিব। সেই ভিডিও দেখে দেখে এখন করার দরকার নাই, যখন আপনার ট্রানজাকশন করা লাগবে তখন আপনি অ্যাকাউন্টটা খুলবেন, তখন ট্রানজাকশনটা করে এরপরে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে আপনি টাকা পয়সা তুলে উইথড্র করে ফেললে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে কোনো সমস্যা নেই। তাহলে এবার আসি ভেরিফাইড মেথডে কিভাবে করবেন। ভেরিফাইড মেথডে 2-3 ধরনের করা যায়। প্রথমটা হচ্ছে যে আপনাকে ভেরিফাইড মেথডে করতে হলে পেপ্যাল সাপোর্ট করে এই ধরনের যে কোনো কান্ট্রির ইনফরমেশন ব্যবহার করে আপনাকে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনার অন্য দেশের ইনফরমেশন আপনি কিভাবে ব্যবহার করবেন। তখন অন্য দেশের ইনফরমেশন ব্যবহার করলে, যেমন আমি আমার প্রথম অ্যাকাউন্টটা ব্যবহার করতাম, পেপ্যাল অ্যাকাউন্টটা খুলেছিলাম, আমার সেই সময় আমার বাইরের দেশের কোনো রিলেটিভস ছিল না। রিলেটিভস থাকলেও সেই সময় যখন করতেছি, আমি 13-14 সালের কথা বলতেছি, সেই সময় রিলেটিভ যারা ছিল তারা এতটা অ্যাডভান্স ছিল না, স্মার্ট ছিল না, আমাকে এই ধরনের সাপোর্টটা করতে পারেনি। তাহলে আমরা কিভাবে করেছি, পেপ্যাল অ্যাকাউন্ট গুলো কিভাবে করেছি, তখন আমরা বায়ারের সাপোর্ট নিয়েছি। আমি ইংল্যান্ডের একটা বায়ার, ইউকের একটা বায়ার আর কি, কাজ করতে করতে বায়ারের সাথে আমার এত বিশ্বস্ততা হয়ে গেছে, বায়ার নিজের ইনফরমেশন দিয়ে আমাকে পেপ্যাল অ্যাকাউন্ট খুলে দিয়েছে, এবং এটা আমি প্রায় 5-6 বছর আমি ব্যবহার করেছি। এরপর এটা ব্যান হয়ে গেছে। বায়ার নিজের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। তাহলে আপনি তো বায়ার, এখন তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে বায়ার এত বেশি, এমন বায়ার থাকবে না সচরাচর যে আপনাকে তার ইনফরমেশন দিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। তাহলে আপনাকে কি করতে হবে, বাইরের দেশে ইনফরমেশন ব্যবহার করতে হলে বাইরের যেই দেশে আপনার পেপ্যাল সাপোর্ট করে এরকম যে কোনো কান্ট্রি, এটা হতে পারে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, জাপান, জার্মান, যেখানেই বাংলাদেশ পেপ্যাল সাপোর্ট করে সেই দেশে যদি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে যদি কেউ থাকে, বন্ধু, কলিগ, আত্মীয় স্বজন, কাজিন যারাই থাকে, তাদের ইনফরমেশন ব্যবহার করে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কিভাবে, সেটার এক্সাম্পল হচ্ছে কি, মনে করেন আমি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বাট আমার বয়স 18 বছরের নিচে, আমি কি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো? প্রথমত আমার নিজের ইনফরমেশন দিয়ে ক্রিয়েট করতে পারবো না। দ্বিতীয়ত, যখন আমি বিকাশ অ্যাকাউন্ট যখন বাংলাদেশে প্রথম প্রথম আসে, ট্যাব নিয়ে, মোবাইল বা ট্যাব নিয়ে মানুষের দোকানে দোকানে গিয়ে ঘরে ঘরে গিয়ে বিকাশ অ্যাকাউন্ট ফ্রিতে করে দিচ্ছিল, তখন আমি বিকাশ অ্যাকাউন্ট করছিলাম।
তখন এনআইডি কার্ড দরকার ছিল, শুধু অ্যাকাউন্ট করেছে এনআইডি কার্ড। পরে যখন হালনাগাদ করতে হচ্ছে আমাকে এনআইডি কার্ড দিতে হচ্ছে, এখন আমার এনআইডি কার্ড নেই তখন। তো এনআইডি কার্ড যখন আমার অ্যাকাউন্টটাতে সচল রাখতে হবে, তখন কি করছি আমি আমার আব্বুর অথবা আম্মুর এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা করেছি, তাহলে আমি বিকাশ অ্যাকাউন্ট করতে পারছি। ঠিক তেমনি আপনি যখন পেপ্যাল অ্যাকাউন্ট করতে যাবেন, আপনার বাইরের দেশের ইনফরমেশন লাগবে, কিন্তু আপনার ইনফরমেশন তো ভ্যালিড না, বাইরের দেশের ইনফরমেশন লাগবে, তখন আপনি বাইরের দেশের সমস্ত ইনফরমেশন ব্যবহার করবেন। বিকাশ অ্যাকাউন্ট করার সময় আমার নাম্বার ব্যবহার করছে, কিন্তু আমার সমস্ত ইনফরমেশন, নাম আমার আম্মুর, ডেট অফ বার্থ আমার আম্মুর, অ্যাড্রেস আমার আম্মুর, সমস্ত কিছু আম্মুর দিয়ে শুধুমাত্র মোবাইল নাম্বারটা আমার দিয়েছে। ঠিক তেমনি আপনি বাইরের দেশে যাদের ইনফরমেশন ব্যবহার করে পেপ্যাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সমস্ত ইনফরমেশন যার ইনফরমেশন ব্যবহার করবেন তার হবে, শুধু ইমেল অ্যাড্রেসটা আপনার হবে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে কি আপনার পেপ্যাল অ্যাকাউন্ট নাম্বার, ওই ইমেল দিয়ে তাদের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং সেটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রেও রিস্ক থাকে। কিরকম? বাংলাদেশে হচ্ছে পেপ্যাল সাপোর্ট না, চুক্তি হয় না, আপনাকে বাংলাদেশে ব্যবহার করতে গেলে হিসাব নিকাশ করে ব্যবহার করতে হবে। ইন্টারন্যাশনাল সার্ভারে আপনাকে আপনার পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। যে কোনো হাবিজাবি সার্ভারে আপনি অ্যাকাউন্ট ব্যবহার করবেন, পেপ্যাল অথরিটি নোটিশ করবে যে এই অ্যাকাউন্টটা বাংলাদেশের সার্ভার থেকে বাংলাদেশের সাইডে ব্যবহার হচ্ছে। তারা নোটিশ করবে, আপনাকে একটা মেইল পাঠাবে, মেইলে একটা আলটিমেটাম দিবে, সেটা আপনি ভেরিফাই করতে না পারলে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড। যেমন আমার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার পিছনে আমি কারণ বলি, বাংলাদেশ থেকে অহরহ টাইম আমার এই পেপ্যালটা ব্যবহার হচ্ছে, আমার যাবতীয় ট্রানজাকশন পেপ্যাল দিয়ে করতেছিলাম। হঠাৎ করে একদিন আমাকে একটা মেইল দিছে, তারা স্ক্যান করে, তাদের তো রোবট আছে, স্ক্যান করে ধরা পড়ছে যে আমার পেপ্যাল অ্যাকাউন্টটা, তখন তো এত বেশি অ্যাডভান্স ছিল না, কোনো কিছু অ্যাডভান্স ছিল না, পেপ্যাল অথরিটিও বুঝতে পারছিল না আমি এত বছর ধরে বাংলাদেশ থেকে পেপ্যালটা ব্যবহার করছি, বুঝতে পারেনি। একটা সময় তারা টেকনোলজি যখন আপডেট করছে, হঠাৎ করে আমার কাছে একটা মেইল আসছে যে আমার এই অ্যাকাউন্টটা, পেপ্যাল অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে ব্যবহার হচ্ছে। তা আমারও হঠাৎ করে কি বুদ্ধি মাথায় আসছে, চালাকি করে আমি মেইলে রিপ্লাই করছি আমি বাংলাদেশ থেকে, ইউকে থেকে বাংলাদেশে বেড়াতে আসছি, এখানে আমার পেপ্যাল অ্যাকাউন্টটা ব্যবহার হচ্ছে। তখন তারা আমাকে আলটিমেটাম দিছে, বলে কি আপনি তাহলে বেড়াতে যখন গেছেন আপনি তো স্থায়ী ভাবে যান নাই, তাহলে আপনার কতদিন সময় লাগবে? আমি বলছি আমি 1 বছর পর্যন্ত এখানে একটা ট্যুরে আসছি, একটা রিসার্চের একটা কাজ নিয়ে আসছি, আমি 1 বছর থাকবো, আমি 1 বছর পর্যন্ত আমার পেপ্যাল অ্যাকাউন্টটা বাংলাদেশে ব্যবহার করবো। তারা আমাকে 1 বছর সময় দেয় নাই, তারা আমাকে 6 মাস সময় দিয়েছে। এই 6 মাস পর্যন্ত আমি ব্যবহার করছি, 6 মাস শেষ, আমি কোনোভাবে প্রমাণ করতে পারিনি যে আমার বাড়ি বাংলাদেশে না, আমার বাড়ি ইউকে, প্রমাণ করতে পারিনি, আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। তো আপনাদেরও এরকম প্রবলেম হতে পারে, যদি বাংলাদেশ থেকে যদি ব্যবহার করেন, তাদেরকে মেইলে রিপ্লাই করতে হবে যে আমি বাংলাদেশে বেড়াতে আসছি, আমাকে 6 মাস, 1 বছর, 3 মাস এভাবে সময় দেন, এতদিন পর্যন্ত ব্যবহার করতে হবে, এরপর ব্যান হয়ে যাবেন। তাহলে একটা হচ্ছে কি রিলেটিভস এর ইনফরমেশন ব্যবহার করে আপনি পেপ্যাল ব্যবহার করতে পারবেন, অথবা কোনো একজন রিলেটিভ আপনাকে ওখান থেকে পেপ্যাল অ্যাকাউন্ট বানায় দিয়ে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে, সেটা ব্যবহার করতে পারেন। অথবা বর্তমানে ফেসবুকে, ইউটিউবে অনেকগুলো বিজ্ঞাপন দেখবেন যে পেপ্যাল অ্যাকাউন্ট, ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট সেল করা হচ্ছে। তো রিলায়েবল, বিশ্বস্ত, আশ্বস্ত, ভালো রিভিউ টিভিউ দেখে যদি যাদের সার্ভিস ভালো মনে হচ্ছে, তাদের কাছ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা ব্যবহার করতে পারবেন। পেপ্যাল রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। একজন হ্যান্ড রেজ করেছিলেন, কেন করেছিলেন জানি না, যদি প্রশ্ন থাকে করতে পারবেন। পেপ্যাল রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? নাই? তাহলে পেপ্যাল সম্পর্কে একেবারে আপনাদের বোঝা হয়ে গেছে। কোনো ধরনের কনফিউশন থাকলে তারপরে গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে আছে, অথবা যে পরবর্তী যে কোনো ক্লাসে। জি, নাজমা আক্তার নামে একজন বারবার হ্যান্ড রেজ করতেছেন, যদি প্রশ্ন থাকে আমি বলেন। একটা কথা বলতে চাইছিলাম। জি শিওর। কথাটা হচ্ছে কি, মনে করেন আমার একটা বন্ধু আছে, ওরা দিয়ে যদি আমি পেপ্যাল অ্যাকাউন্টটা যদি করাই, তাহলে তো আমি ইউজ করতে পারবো না? হ্যাঁ, মেইল অ্যাড্রেসটা আপনার থাকবে, পাসওয়ার্ডটা আপনার থাকবে। পেপ্যাল অ্যাকাউন্টে লগইন করার জন্য মেইল এবং পাসওয়ার্ড লাগবে, আর বাকি সমস্ত ইনফরমেশন, নামও তার হবে, ওখানে যে অ্যাড্রেস গুলো দেওয়া লাগে সেটাও তার হবে, এবং সে যে দেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্টটা বানাচ্ছে সেই দেশের তো কি লাগবে, আইডি কার্ড তো থাকবে না, সেই দেশের ওয়ার্ক পারমিট লাগবে, সে যে ওখানে যে কাজ করার অনুমতি পেয়েছে সেই কাজের একটা ডকুমেন্ট ওখানে আপলোড করা লাগবে, সেই ইনফরমেশন গুলো দেওয়া লাগবে, সমস্ত ইনফরমেশন তার থাকবে, শুধু ইমেল অ্যাড্রেসটা আপনার থাকবে, পাসওয়ার্ডটা আপনার থাকবে। যদি মোবাইল নাম্বার অ্যাড করতে হয় ওটিপির জন্য, সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা আপনার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছি। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন্স আছে রিলেটেড? জি স্যার, হ্যালো। জি। বলছিলাম স্যার, ওই যে অনেক সাইট আছে, যেমন ওই যে বাংলাদেশে একটা ছোট্ট সাইট আছে না, মাইক্রোটাস্কিং এর ওয়ার্ক আপ নাকি এরকম নাম, হ্যাঁ, ওরকম ওয়ার্কআপ জব। সাইটে কি আমরা জব পোস্ট করে অন্যান্য অন্যান্য দেশ থেকে এটা ক্রিয়েট করে নিতে পারবো? যেমন বাংলা
ইন্ডিয়াতে বা ইরাক, ইরান, অন্যান্য দেশ পারবেন থেকে যেসব পারবেন দেশে আর কি পারবেন পেপাল সাপোর্ট পারবেন। পারবো তো না? হুম। আচ্ছা আচ্ছা। তবে যদি আপনার পেপালটা ভেরিফাইড হয়, বাংলাদেশ থেকে খুব জি সেন্সিটিভ ভাবে ব্যবহার করতে হবে, যেখানে সেখানে কানেক্ট করবেন না, দেখে শুনে বুঝে শুনে কাজ করতে হবে। দেখেন, বাংলাদেশে যে বিকাশ যে ট্রানজেকশন গুলো আছে, মেথড আছে, ব্যাংক যে ট্রানজেকশন মেথড আছে, আমি জি আপনার কাছ থেকে টাকা পাই, আমি আপনাকে ব্যাংক নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনি আমার ব্যাংকে সেন্ড জি করে দিয়েছেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনলাইন থেকে যে কোনো জায়গা থেকে আপনি পেমেন্ট উইথড্র করতে হলে ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট বা পেপাল অ্যাকাউন্ট দিয়ে দিলে হয় না। ওই অ্যাকাউন্টটা আপনাকে যেই প্ল্যাটফর্ম থেকে আপনি টাকা উইথড্র করতে যাবেন, ডলার উইথড্র করতে যাবেন, ওই অ্যাকাউন্টে আপনাকে লিংক করাতে হবে, অ্যাকাউন্টে লিংক করাতে। যেমন মনে করেন ইউটিউব থেকে আপনাকে পেমেন্ট দিচ্ছে, কথার কথা, ইউটিউবে আপনাকে ব্যাংকের ডিটেলস অ্যাড করতে হয়। ফেসবুক থেকে ইনকাম দিচ্ছে, ফেসবুকের ফেসবুকে আপনি যা ইনকাম হচ্ছে সেটা আপনার ব্যাংকে আনতে হলে আপনার ব্যাংকের ইনফরমেশন ওখানে অ্যাড করতে হয়, লিংক করতে হয়। তারপরে গিয়ে ওই অ্যাকাউন্টে যখন আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট উইথড্রয়াবল এমন একটা অ্যামাউন্ট যখন আমি আমার হয়ে যাবে, তখন অটোমেটিক আমার ব্যাংকে চলে আসবে, অথবা আমি উইথড্র দিলে ব্যাংকে চলে আসবে। ঠিক তেমনি পেপালটাও আপনাকে লিংক করাতে হবে, নাম্বার দিলে নাম্বার সেন্ড করবে এরকম না। তো লিংক করতে গিয়ে আপনাকে হিসাব নিকাশ করে করতে হবে যে বাংলাদেশের সার্ভার থেকে অমুক অ্যাকাউন্টে আমি লিংক করলে আমার পেপাল অ্যাকাউন্টে সমস্যা হবে কিনা, এইটুকু করার জন্য চিন্তা ভাবনা করবেন। আরেকটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন, কোনো প্ল্যাটফর্ম থেকে উইথড্র করার জন্য কারো পেপাল অ্যাকাউন্ট কখনোই আপনার নিজের পেপাল অ্যাকাউন্টে কাউকে দিবেন না, আপনি কারো কাছ থেকে পাবেন না। কারণ আমি আপনাকে আমার পেপাল অ্যাকাউন্ট দিলে আমার একটা প্ল্যাটফর্মে আমি আমার অ্যাকাউন্টটাকে লিংক করাইছি, আপনাকে দিলে আপনাকে আবার ওইখান থেকে উইথড্র করতে হলে আপনাকে লিংক করতে হবে। এই যে লিংক করাচ্ছেন, এটা মাল্টিপল ইউজ হইলে লিমিটেশনে চলে আসবে। আমি আমার অ্যাকাউন্টটা আমি আপনার আমার পেপাল অ্যাকাউন্টটা আমি আপনার কোনো প্ল্যাটফর্মে তো লিংক করাতে আমি দিব না। এটুকু করতে পারবেন যে আপনার পেপালে ডলার আছে, ওই ডলারটা আপনি আরেকজনের পেপালে সেন্ড করতে পারবেন, কিন্তু কোনো স্পেসিফিক একদম মার্কেট প্লেসে বা কোনো প্ল্যাটফর্মে লিংক করে উইথড্র করার জন্য কখনো কাউকে পেপাল অ্যাকাউন্ট দিবেন না, বা আপনি কারো কাছ থেকে পাবেন না। বুঝতে পেরেছি? জি বুঝতে পারছি। হ্যাঁ। উইথড্র জি করার স্যার, জন্য বুঝতে কাউকে পারছি স্যার। উইথড্র করার জন্য কাউকে পেপাল দিতে পারবেন না। আপনার পেপাল সেন্ড করার জন্য আপনি পেপাল অ্যাড্রেস দিতে পারবেন। আমার থেকে পেপালে আছে, ডলার আছে, আমি আমার ডলারটা আপনাকে সেল করতে যাচ্ছি, আমি আপনাকে আপনার পেপালে পাঠিয়ে দিলে আপনি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছেন, ঠিক আছে? কিন্তু উইথড্র করার জন্য কখনো ডাইরেক্ট মার্কেট প্লেসে লিংক করার জন্য কেউ পেপাল অ্যাকাউন্ট দিবে না, কারো কাছে চাইতে পারবেন না। আমারটা দিতে দিতে আমারটা লিমিট হয়ে গেছে, লিমিট শেষ হয়ে গেছে। ওকে স্যার, ওকে, বুঝতে পারছি স্যার। আচ্ছা, কোথায় ক্লিক করে গেছে, অটো অ্যাডজাস্ট হচ্ছে। আর কোনো সহজ উপায় নেই আপাতত। আচ্ছা, তো দেখেন, এরপরে হচ্ছে যে পেপাল রিলেটেড কথাবার্তা শেষ। এবার গত ক্লাসের মার্কেট প্লেস রিলেটেড যাদের প্রবলেম ছিল, প্রশ্নগুলো করেন। কি কি প্রবলেম ছিল, যারা যারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাদের ক্ষেত্রে কি কি প্রবলেম ছিল, এগুলো বলেন। লিঙ্কটা করাবো কি করে? যখন আপনি মার্কেট প্লেস থেকে উইথড্র করতে যাবেন, উইথড্র করার সময় পেপাল অ্যাকাউন্ট চাইবে, পেপাল অ্যাকাউন্ট দিলে লিঙ্ক হয়ে যাবে। আর কারো কোনো কোয়েশ্চেন্স? মার্কেট প্লেস রিলেটেড গ্রুপে লিখতে লিখতে দেখলাম যে আপনারা ভরাই ফেলতেছেন, অনেকগুলো কথা ছিল বলে আমি প্রশ্নগুলো অ্যান্সার ওখানে করতে পারি না। এখন তো কেউ প্রশ্নই মানে ওই করতেছে যে না। আমার আমার একটা ইয়ে আছে কি, মানে আমি ওই জিনিসগুলো বুঝি না, অনেকগুলো অপশন থাকে তো ওই মার্কেট প্লেসেস এর সাইটটা ওইটার মধ্যে, কিন্তু এই জন্য আমি কোনো কাজই কখনো করি নাই। যদি একটু দেখাই দিতেন বা এখন অবস্থাটা কি আছে এটা দেখা দিলে একটু বুঝতে পারতাম, মানে নিজেও কাজ করতে আমি তো পারতাম। আমি তো 3টা ভিডিও দিয়েছিলাম ক্লাসের, ওই ভিডিওগুলো দেখছেন? জি দেখছি, তারপরও মানে কি ওইটার শুনেন, ওইটার কাজ। প্রথমত হচ্ছে কি, লোভে পড়ে বড় কাজগুলো করতে যাওয়া যাবে না।
আপনি না সেই বড় কাজগুলো কাজগুলো না, যেগুলোতে মনে করেন যে 0.04 এরকম ওগুলো দেখছি যে অনেকগুলা আমি মাথায় ধরে না। আপনি 3 সেন্ট 0.03 0.4 0.06 0.07 আবার 0.10 এই কাজগুলো করতে পারবেন। ইন্টারন্যাশনাল কাজ, বড় কাজগুলোতে যাবেন না। বড় কাজগুলোতে করতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, অনেক সময় নষ্ট হয়ে যাবে, এই কাজগুলো হবে না। আপনি ছোট ছোট কাজ করবেন, আমি জি আপনাদেরকে স্যার, জি দেখাইছিলাম। আমি এরকম, জি স্যার আমি এরকম ওই বড় কাজ কয়েকটা করছিলাম, মানে পারবেন না। ছোট থেকে ওই যেমন 0.43 0.45 এরকম কাজ করছিলাম, কয়েকটা তারা ইয়ে করে দিছে। আমি 7টা না 6টা কাজ করছিলাম। অনেক সময় দেখা যায় যে হিউম্যান ভেরিফিকেশনে তারা মোবাইল নাম্বার থেকে আমার ইয়ে থেকে টাকা কাট করে নিয়ে যাইতেছে, ওইখানে যাচাই করলে নাম্বারটা দিলে, ওটিপি দিলে, এরকম করে অনেক টাকা কাট করে নিছে, প্লাস হইলো ইয়ে টাকা করছে ওই কাটছে আমার মোবাইল অ্যাকাউন্টে। থেকে? জি টাকা, জি হিউম্যান ভেরিফিকেশন তারা মানে ওইখানে অপশনে আর কি কাজ করতে গেছি, ওই কাজের অপশনে তারা নাম্বার যাচাই করছে, হিউম্যান ভেরিফিকেশন ওখানে নাম্বার দেওয়ার পরে মোবাইল থেকে অটোমেটিক টাকা কাট করতেছে আর কি তারা। ব্যালেন্স থেকে কাটছে? জি ব্যালেন্সের টাকা কাট করছে। হিউম্যান পরে ভেরিফিকেশন আমি বুঝছি যে মোবাইল নাম্বারে যায় না, এগুলোতে ঝামেলা হয়ে যাবে। হিউম্যান ভেরিফিকেশনটা ঝামেলা আছে। হিউম্যান ভেরিফিকেশন চাই এরকম কাজগুলোকে স্কিপ করবেন, বিশেষ করে ইউটিউব মার্কেটিং, তারপর হচ্ছে কি ফেসবুক জি ভিডিও মার্কেটিং, ইউটিউব ভিডিও মার্কেটিং, ইনস্টাগ্রাম ফলোয়ার, টুইটার ফলোয়ার, এই ধরনের কাজগুলো করবেন, বড় বড় কাজগুলো করতে চাইছেন। জি পরে আমার ওই অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে। আমার কয়েকটা কাজ করছিলাম 7টার মতো, পরে 7টা কাজ আমার অসন্তুষ্টি, তারা আনস্যাটিসফাই হয়ে ওই অ্যাকাউন্টটা পরে দেখি যে ব্লক হয়ে গেছে। পরে আরেকটা জিমেল ব্যবহার করে আমার আরেকটা অ্যাকাউন্ট খুলছি, পরে ওইটাতে 8টা কাজ করছি, ওটা থেকে মাত্র একটা তারা স্যাটিসফাই করে 15 সেন্ট দিছে একটাতে। না, ওই ওটাতে কাজ করেন না, টেলিগ্রামের একটা কাজ। ওটাতে কাজ করেন, ওটাতে কাজ করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে আজকে হোক আর কালকে হোক। কারণ ওই যে আপনি সেম আইপি ব্যবহার করতেছেন, সেম ডিভাইস ব্যবহার করতেছেন, দুইটা অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে ওখানে আর আপনি কোনোভাবে কাজই করতে পারবেন না, অ্যাকাউন্ট করতে পারবেন না। এখন আপনি এটা করতেছেন, আপনাকে পেমেন্ট দিচ্ছে, আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড হচ্ছে, যখন আপনি উইথড্র করতে যাবেন তখন তখন জি আপনার অ্যাকাউন্টটা রিভিউতে যাবে। রিভিউতে যাওয়ার পরে দেখবে যে কোনো ধরনের ভায়োলেশন আছে কিনা, কোনো ধরনের ইস্যু আছে কিনা। তখন দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে $10 $15 আছে। কষ্ট করে কাজ করে অনেক দিন কাজ করে 10-12 দিন বা 1 মাস 2 মাস কাজ করছেন, $10 জমা হয়েছে। যখন আপনি উইথড্র দিতে যাচ্ছেন তখন জি দেখা যাচ্ছে রিভিউতে গেছে, রিভিউতে গিয়ে দেখা যাচ্ছে আপনার আগে একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছিল, সেম ডিভাইস দিয়ে সেম আইপি দিয়ে অন্য একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট করছেন, সেটা কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, $15 আপনার মাইফ। তাহলে সেজন্য এখানে যেটা অ্যাকাউন্ট একবার ব্যান হয়ে গেলে আর কোনো অ্যাকাউন্ট করা যাবে না, করতে পারবেন না। করলেও আপনি কাজ আমি করলে টাকাটা উইথড্র করতে আমি পারবেন। একটা অ্যাকাউন্ট করছি কিন্তু এখন পর্যন্ত কাজ করি নাই, ওই যে ব্যান হওয়ার ভয়ে। স্যার আমি, জি বলেন। হ্যালো, জি বলেন। বলছিলাম স্যার আমি প্রথম অ্যাকাউন্টে যেটা ব্যান্ড হয়েছে ওটা আমি আমার মোবাইল থেকে ইউজ করছি, মোবাইল দিয়ে মানে খুলছিলাম, ওপেন করছিলাম। পরে আমার ডেস্কটপ থেকে ওই যে অ্যাকাউন্টটা ইয়ে করছি ওটা ডেস্কটপ থেকে করছি, তবে আমি সেম নেটওয়ার্ক ব্যবহার করছি, মানে সেম এটাই ডাটা ব্যবহার প্রবলেম, করে আমি এটাই কাজ প্রবলেম। করছি। সেম নেটওয়ার্ক ব্যবহার করা মানে একটা আইপি, একই আইপি দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট হবে না। আহ, তো শুধু শুধু সময় নষ্ট করেন না। পরে দেখা যাচ্ছে যে অনেক কষ্ট জি করে 1 মাস 1.5 মাস কাজ করে জি দেখা যাচ্ছে $8-10 করছেন, ডলারগুলো উইথড্র দিতে গেলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তখন এর চেয়ে কষ্ট আর কিছু হবে না, তার চেয়ে বরং না করেই পরবর্তী মার্কেট প্লেস দেখানোর জন্য অপেক্ষা করাটা ভালো হবে। বুঝতে পারছেন? পরে দেখবেন যে আমি নাই, আমাকে ইচ্ছে পরিমাণ গালিগালাজ শুরু করে দিচ্ছেন, আমি এই গালিগালাজ শুনতে রাজি না, সেজন্য আগে থেকে বলে দিচ্ছি। স্যার বুঝছেন? র্যাপিড ওয়ার্কে বেশিরভাগ কাজগুলোই হিউম্যান ভেরিফিকেশন চায়। হিউম্যান ভেরিফিকেশন চাইলে এটার নতুন একটা আপডেট আসছে, এটা আগে ছিল না। তাহলে হিউম্যান ভেরিফিকেশন যদি চায় আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটু ইউটিউবে সার্চ করতে পারবেন। সার্চ করে লিখবেন যে হচ্ছে কি হাউ টু পাস হিউম্যান ভেরিফিকেশন ইন র্যাপিড ওয়ার্কার্স, এট র্যাপিড ওয়ার্কার্স, যেটা দিয়ে লিখেন তখন আপনি ওখানে অনেকগুলো ভিডিও পাবেন। যদি দেখা যাচ্ছে যে ওই তাদের দেখানো প্রসেসে হিউম্যান ভেরিফিকেশন করা যাচ্ছে তাহলে এটা করবেন, না হলে এটা স্কিপ করবেন। জি বুঝতে পারছি। ঠিক আছে? আর আমার অ্যাকাউন্ট এখন নাই। তাহলে স্যার আমি যে, জি স্যার আমি যে বলছিলাম এই রেপিড ওয়ার্কের, তাহলে আমি আর এখন আর কাজ করব না না, নাকি? কাজ আমি করবেন যেহেতু না। একবার ব্যান্ড খাইছি আবার অ্যাকাউন্ট হ্যাঁ, খুলছি, কাজ করতেছি, না কাজ করবেন না। এখন আর করবো না। তাহলে নেক্সট মার্কেট প্লেসের জন্য আমার ওয়েট করতে হবে, তাই হ্যাঁ, তো? আমি নেক্সট মার্কেট প্লেস দেখাবো আপনাদেরকে, ওয়েট করেন। এমনিতে 10 আচ্ছা সেন্টের স্যার। কাজ অনেকগুলো করছি স্যার, অনেকগুলোই হচ্ছে স্যাটিসফাইড। আমার অ্যাকাউন্টে মোটামুটি 3টা 4টার মতো 10 সেন্টের কাজ ঢুকছে পেমেন্ট। তো আপনার কি অ্যাকাউন্ট সাসপেন্ড হয় না আগে? না না অ্যাকাউন্ট সাসপেন্ড তাহলে হয়নি এখন। আপনি কাজ করতে পারবেন, করতে থাকেন। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন্স, কেউ কিছু জানার আছে? তাহসিন ইসলাম হ্যান্ড রেজ করেছেন, প্রশ্ন করেন, ডিরেক্টলি হ্যান্ড রেজ করতে হবে না।
যেরকম সরি, আপনাকে আপনাকে শুনতে ইমেল। পাচ্ছি না ক্লিয়ার করে। আপাতত আমার হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি না আপনাকে ক্লিয়ারলি। যদি আপনার প্রশ্ন করতে সমস্যা হয় মেসেজে লিখে দেন, আমি ওখান থেকে প্রশ্ন করে নিব। জি স্যার, আমার আরেকটা প্রশ্ন ছিল স্যার, যেহেতু আমার প্রথম অ্যাকাউন্টটা ব্যান হয়েছে, ওটা একজন ভাই দেখলাম গ্রুপে টেক্সট করছে যে উনি নাকি বলে ওনাদের মেল অ্যাড্রেসে মেল করে আনব্যান করাইছে। অ্যাকাউন্টটা কি আবার এরকম করলে আনব্যান হবে আমার ওই আগের অ্যাকাউন্টটা যেটা আমি প্রথমে খুলছিলাম? এখন উনি তো করছে বলতেছে, তাহলে ওনার সাথে কথা বলেন, উনি কিভাবে মেইলটা করছে দেখেন। আমাকেও একজন মেসেজ করছিল, ওই যে জি আমি দেখছিলাম উনি মেসেজ করছিল যে আমাকে আবার আনব্যান করছে। আলাদা করে মেসেজ করছিল। আলাদা করে মেসেজ করতে রিপ্লাই করার এত সময় পাই না, গ্রুপে করলে সুবিধা হয়। জি জি তো আমি কথা জি বলতে পারি নাই। উনি কিভাবে করছে ওনার থেকে ফরম্যাটটা দেখে নেন, সেভাবে মেইল করেন, মেইল করার পর আনবেন করার ব্যবস্থা জি। করেন। এবং মেইলের মধ্যে লিখবেন যে আমি যে আচ্ছা আনবেন করলে পরবর্তীতে কোনো ইস্যু আসবে কিনা সেটা একটু জেনে নেবেন, ওনাকে মেইলের জি মধ্যে জেনে জি। নেবেন। আচ্ছা স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। জি, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এই যে হ্যাঁ, এই যে একজন বলছে উনি আনবেন করছে। ভেরি গুড। আনবেন যে করছেন, তাহলে এখানে কাজ করেন। আপনি কিভাবে করছেন মেসেঞ্জারে একটু ফর্মুলাটা দিয়েন, ওনারা ওইভাবে আনবেন করেন যাদেরটা ব্যান হয়ে গেছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন, না হলে আমি আজকে ক্লাসটা এখানে রাখবো, শেষ করবো। আমি এখনো পরিপূর্ণ সুস্থ হয় নাই, তারপরও চেষ্টা করছি যে গ্যাপ গুলো হয়ে যাচ্ছে এগুলো একটু কভার করার জন্য। বুঝতে পারছেন? আমরা আচ্ছা, বাইরে কোনো পরিচিত লোক নাই, সেক্ষেত্রে আপনারা পেপ্যাল অ্যাকাউন্ট কিনে নিতে পারেন, ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট কিনে নিতে পারেন। আর তাছাড়া অপেক্ষা করতে পারেন যে পেপ্যাল ছাড়াও আরো বিভিন্ন মেথড আছে সেই মেথড গুলোতে নেওয়ার জন্য। যেমন ডুয়েল কারেন্সির ক্রেডিট কার্ড বানাতে পারেন, ডেবিট কার্ড বানাতে পারেন। বাংলাদেশে এখন ম্যাক্সিমাম প্রাইভেট ব্যাংক গুলোতে ডুয়েল কারেন্সি কার্ড সাপোর্ট করে। আপনার কাছে পাসপোর্ট থাকলে আপনি ডুয়েল কারেন্সির কার্ড বানাতে পারবেন, পাসপোর্ট না থাকলে পারবেন না। আপনার কাছে যদি পাসপোর্ট থাকে আপনি ডুয়েল কারেন্সির কার্ড অ্যাকাউন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ড, ওই কার্ড দিয়ে আপনি ট্রানজাকশন করতে পারবেন। এখন ম্যাক্সিমাম প্রায় 80% 90% ব্যাংক মার্কেট প্লেস গুলোতে ব্যাংক সাপোর্ট করতেছে। ভিসা কার্ড, ক্রেডিট কার্ড হলে, আপনার ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড হলে আপনি ট্রানজাকশন করতে পারবেন। সেক্ষেত্রে ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড বানাতে হলে বাংলাদেশে যে ব্যাংকে বানান না কেন পাসপোর্ট দরকার আছে। তবে ব্র্যাক ব্যাংক মনে হয়, ব্র্যাক ব্যাংক এবং ইবিএল, এই ইবিএল মানে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এই দুটো ব্যাংক মনে হয় পাসপোর্ট ছাড়াও তারা বানায় দিচ্ছে। আপনাদের যদি ওই দুটো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আগে থেকে, তাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করার পর তাদের সাথে কথা বলার চেষ্টা করেন। আর যদি ওই ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা সবচেয়ে বেশি সাপোর্ট হয় ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে, ওখান থেকে করতে হলে আপনাকে অবশ্যই পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া ইসলামী ব্যাংক ডুয়েল কারেন্সির ক্রেডিট কার্ড করে আপনার অ্যাকাউন্ট থেকে ডুয়েল কারেন্সির বানাই দিবে না, পাসপোর্ট তারা চাইবে, কারণ ডলার গুলো ইনভেস্ট করতে পাসপোর্টের দরকার হয়। বুঝতে পারছেন? তো পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সির ক্রেডিট কার্ড করা যায় না। তবে ব্র্যাক ব্যাংক মনে হয় স্বাধীন নামে একটা অ্যাকাউন্ট, নতুন করে একটা অ্যাকাউন্ট চালু করছে, ওই অ্যাকাউন্টে পাসপোর্ট দরকার হয় না, ব্র্যাক ব্যাংকে যোগাযোগ করতে পারে। আমার রিসেন্টলি করা তোরা হয় না, সেজন্য জানি জানি না। আপনারা একটু ব্র্যাক ব্যাংকে যোগাযোগ করতে পারেন, ডাচ বাংলা ব্যাংকেও যোগাযোগ করতে পারেন, এবং ইভিএল আর সিটি, যে চারটা ব্যাংকের কথা বলছি এই চারটা ব্যাংকে যোগাযোগ করতে পারেন। ওই ব্যাংকগুলা হয়তো পাসপোর্ট ছাড়া ব্যবস্থা করে দিবে, সেক্ষেত্রেও একটু জটিলতা আছে। তখন আপনাদেরকে বলবে যে আমি কি দেখে আপনাকে ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ডটা করে দিব, তখন আপনাকে মার্কেট প্লেসের প্রোফাইল শেয়ার করতে হবে যে আমি ফ্রিল্যান্সিং করি, আমার এখানে এত এত ডলার আছে, এই ডলারগুলো উইথড্র করার জন্য আমার ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড দরকার, সেজন্য আপনাকে, তখন আপনি তো প্রোফাইল দেখাইতে পারবেন না। অথবা আপনি যদি বলেন আমি বাইরের দেশ থেকে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের মাধ্যমে পণ্য কেনা বেচা করতে চাই, কিনতেও চাইবো, বেচতেও চাই, বিক্রি করতে চাইবো, তখন হয়তো আপনাকে কনসিডার করতে পারেন। যেমন আমি আলিবাবা থেকে কিনতে চাইলে আমাকে ডলারে পেমেন্ট করতে হবে, আমি ডলার কিভাবে পেমেন্ট করবো? হ্যাঁ যাবে, বাবা বাইরে ছিল, ওনার যদি ভ্যালিড ইনফরমেশন থাকে, ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়
জানেন যে আপনারা ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে একটা ওটিপি যায়, মোবাইল নাম্বার একটা ওটিপি যায়, সেই ওটিপিটা তো ব্যবহার করতে হবে। তখন আপনাকে বাইরের দেশে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারটা বাইরে ছিল হতে হবে না, এক্সিস্টিং থাকতে বর্তমানে থাকতে হবে, কারণ ওই দেশের মোবাইল নাম্বার ব্যবহার করলে ওই দেশের মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা তো আপনাকে পাইতে হবে, না হলে তো কিভাবে হবে, না হলে কিভাবে করবেন? জি বলেন বলেন, প্রশ্ন থাকলে বলেন। জি বলছিলাম স্যার, আমরা যে নেক্সট মার্কেট প্লেস গুলোতে মানে দেখাবেন যেগুলো, এগুলো তো কি সেম ওই পেপাল সাপোর্ট করবে? অন্যান্য যে দেখছিলাম যে পেউনিয়ার ওরপর অন্যান্য ইয়ে দিয়ে উইথড্র করা যায়, যেমন পেউনিয়ারে এড করা যায়, এরকম আরো আছে আছে, নেক্সট মার্কেট গুলোতে কি সব পেপাল থাকবে? আরো অনেক আছে, যে পেয়াবালও না, পেওনিয়ারও না, ব্যাংকও না, অন্য একটা মেথড আছে, সেগুলো দেখাই দিব। আমি আমরা সামনে আরো অনেকগুলো মার্কেট প্লেস নিয়ে, ছোট ছোট মার্কেট প্লেস মিনিমাম আরো 2টা 3টা দেখবো। এরপরে আমরা পাশাপাশি কাজ শিখতে থাকবো, কাজ শিখে যখন আমাদের শেষ হয়ে যাবে তাই আমরা বড় মার্কেট প্লেসে যাবো। বড় মার্কেট প্লেসে গেলেই আপনি ব্যাংক দিয়ে উইথড্র করতে পারছেন, পেওনিয়ার দিয়ে উইথড্র করতে পারতেছেন, আরো বিভিন্ন মাধ্যমে বায়ার ডাইরেক্ট আপনাকে মার্কেট প্লেস ছাড়া ডাইরেক্ট আপনার ব্যাংকে টাকা দিতে পারবে, বাইন্যান্সের মাধ্যমে টাকা দিতে পারবে, অথবা আপনার ব্যাংকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা, যেটা টাকা পাঠায় আগের যুগে যে টাকা পাঠাইতো ওয়েস্টার্ন ইউনিয়নে ব্যাংকে, সেভাবেও টাকা পাঠাই দেবে। অনেক ধরনের মেথড আছে, ছোট ছোট মার্কেট না, প্লেস অনেক মার্কেট প্লেসে দেখছি, অনেক মার্কেট প্লেসে দেখছি যে ওই আর কি ওই যে পেউনিয়ারে উইথড্র করা যায়। হ্যাঁ, ওগুলো পেওনিয়ার যদি আপনার টাকা চলে আসে, পেউনিয়ার ভালো হবে। পেওনিয়ার থেকে তো আপনি আপনার পেউনিয়ার ব্যাংকে, বিকাশে হ্যাঁ বিকাশে পেউনিয়ার নিতে এখন পারবেন, বিকাশে add করেছে। কিন্তু বিকাশে আপনি জি যখন প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে যাবেন, বিকাশে উইথড্র করলে আপনার পোষাবে না, বিকাশে 20% চার্জ কেটে ফেলে। জি জি, আপনি চার্জটা একটু বেশি কাটে। হ্যাঁ, পেউনিয়ার বিকাশে নেওয়া। আপনি $100 ইনকাম করছেন, $20 আপনার কাছ থেকে কেটে ফেলে, কেমন লাগবে বলেন? অনেক বেশি চার্জ, এটা কষ্ট, এটা অনেক আপনি কঠিন, কাইটা নেই। তাহলে এটাই তো অনেক ব্যাংক বেশি। এর থেকে তো ভালো ব্যাংক, হ্যাঁ হ্যাঁ এর হ্যাঁ, থেকে ভালো ব্যাংক অ্যাকাউন্টে নেওয়াটাই বেটার। সেটাই সেটাই, তো এই জন্যই বিকাশে অনেকে যারা নতুন নতুন দেখা যাচ্ছে যা পাইছে তাই লাভ, 20% কাটলে কাটুক, কোনো সমস্যা নেই, পাইছে যেটা তো অনেক কষ্টে পাইছে, এই টাকা নিয়ে ফেলে এরকম অনেকে করে। কিন্তু যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন, রেগুলার যেহেতু আপনার মাসে 2 বার 3 বার ট্রানজাকশন করতে হবে, তখন ওই 20% আপনার অনেক গায়ে লাগবে, বুঝতে পারছেন? জি জি জি, এটাই আর কি, $20 ইনকাম করতে অনেক সময় অনেক লাগবে, সময় অনেক লাগে, কষ্টও হবে। সেটাই ওগুলো সেটাই করার পরেও যদি কাইটা নেই তাহলে তো কষ্ট লাগবেই স্বাভাবিক। সেটাই সেটাই। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন, না হলে আজকে ক্লাসটা আমরা এখানে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।